দরজাটা সামান্য ফাঁক করে মুখে এক চিলতে অমায়িক আর আত্মবিশ্বাসী হাসি নিয়ে ফাইল হাতে আরিয়ান বলছে, মে কামিন ম্যাম। উফ মাইরে, কি হট লাগছে ম্যামকে। ইস, ঠোঁটে যেন কমলার রসালো কোয়া। মনে মনে বলল, এটা বলার একটা কারণ আছে বটে, কারণ এটাই যে আরিয়ান অন্যান্য ম্যামকে প্রথম দিন থেকেই ভালোবাসে। বাকি গল্পের সাথেই থাকুন, জেনে যাবেন। ওইদিকে অনন্য চশমাটা নাকের ডগায় সামান্য নামিয়ে গম্ভীর ও শীতল গলায় বলল, কিছু বলছেন আরিয়ান? আপনার রিপোর্টিং টাইম কখন? ঠিক সকাল 9টা ম্যাম। তবে আজ সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছিল। আসলে কারো নরম ঠোঁটের ছোঁয়ায় আমি সেখানেই জমে গেছিলাম। আসলে অনন্যা আর রাইহান সিঁড়ি দিয়ে ওঠার সময় অনন্যা পা পিছলে পড়ে যায় আরিয়ানের ওপর, আর তার ঠোঁট গিয়ে মিলল আরিয়ানের ঠোঁট জোড়ায়। সেই কথাই বলছিল আরিয়ান। অনন্যা কিছুটা বিব্রত বোধ করে, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, বাহানা বন্ধ করুন আরিয়ান, এটা কোনো ফিল্ম চলছে না। এটা একটা স্বনামধন্য মাল্টি ন্যাশনাল কর্পোরেটর অফিস। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি কোনো আপোষ করি না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আরিয়ান টেবিলের ওপর 2 হাত রেখে একটু ঝুঁকে এসে অনন্যার খুব কাছাকাছি গিয়ে ফিসফিস করে বলে, ম্যাম, রাগলে আপনাকে আরো বেশি সুন্দর দেখায়, ঠিক লাল টমেটোর মতো। কি যে মিষ্টি লাগে, উফ, মনে হয় টুক করে খেয়ে ফেলি। আপনি যদি রোজ সকালে আমাকে দেখার পর এভাবে লাল মুখ করে বকেন, আমি আপনার এই রূপ দেখার জন্য রোজ 5 মিনিট লেট করতে রাজি আছি। অনন্যা স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে বলে ওঠে, হোয়াট? আরিয়ান, আপনার সাহস তো কম না? অফিসে একজন সিনিয়র এক্সিকিউটিভ হয়ে সরাসরি নিজের সিনিয়র বসের সাথে এভাবে ফ্লার্ট করছেন। জানেন এটার পরিণতি কি? একটা কমপ্লেন দিলে আপনার চাকরি চলে যাবে। আরিয়ান 2 হাত পকেটে পুরে মুখে সেই চেনা চঞ্চল হাসি ধরে রেখেই বলে, এটাকে ফ্ল্যাট বলে না ম্যাম, এটাকে বলে কাজের ফাঁকে একটা চিরন্তন সত্যি কথা বলা। আর আমার চোখে যে সে স্বপ্নের রাজকুমারী, আর সেই রাজকুমারীকে এমন 2-একটা রোমান্টিক কথা বলতেই পারি। এই নিন আজকের ব্যালেন্স শিট আর কস্ট অ্যানালাইসিস, একদম নিখুঁতভাবে তৈরি করেছি, ঠিক আপনার মেজাজের মতোই করা, নির্ভুল আর সলিড, আর আমার মতোই পারফেক্ট। বলেই একটা চোখ টিপ দিল। অনন্য আরিয়ানের করা কাজের কথায় কেমন যেন ভালো লাগা কাজ করলো, কিন্তু আরিয়ানকে তা বুঝতে দিল না। ফাইলটা একপাশে সরিয়ে রেখে নিজের ভেতরের আকস্মিক হৃদস্পন্দন লুকাতে গিয়ে গম্ভীর ভাব এনে, কাজের ক্রেডিট কাজে রাখুন, যান নিজের ডেস্কে যান। আর নেক্সট টাইম যদি 1 মিনিটও লেট হয়, আমি সরাসরি স্যালারি থেকে পার ডে ডিডাকশনের জন্য HR-এ পাঠাবো, মনে থাকবে? আরিয়ান অনন্যার কথা শুনে কপালে হাত ঠেকিয়ে একটা চমৎকার স্যালুট করার ভঙ্গিতে মুচকি হেসে বলল, জো হুকুম মাই বিউটিফুল বস। লাঞ্চের আগে বাকি ফাইলগুলো রেডি হয়ে যাবে, ততক্ষণ আমাকে মিস করতে থাকুন। আরিয়ান নিজের 23 নম্বর ডেস্কে এসে বসতেই তার পাশের চেয়ার থেকে তার ঘনিষ্ঠ বন্ধু সাজিদ চেয়ারটা টেনে একটু ঝুঁকে এলো। কণ্ঠস্বর একদম নিচু করে চারিদিকে তাকিয়ে বলল, কিরে ভাই, আজকে বাঘিনীর খাঁচায় ঢুকে অক্ষত অবস্থায় অক্ষত শরীরে ফিরে এলি? আজকেও কি ওই 5 মিনিট লেট করার জন্য চরম ঝাড় দিল? আরিয়ান ল্যাপটপ অন করতে করতে ডেস্কে রাখা কফির মগে একটা হালকা চুমুক দিয়ে বলল, ধুর বোকা, ওটাকে ঝাড় বলে না, ওটা তো সকালবেলার 1 কাপ কড়া কফির মতো এনার্জি ড্রিঙ্ক। ম্যামের ওই রাগেরাগি চোখের আর গম্ভীর মুখের আড়ালে যে কত বড় একটা নরম সুন্দর মন লুকিয়ে আছে, তোরা বাইরে থেকে তার কিছুই চিনিস না। আমার ক্রাশকে আর এভাবে বলবি না। সাজিদ চোখ কপালে তুলে আরিয়ানের কপালে হাত দেওয়ার ভান করে বলল, তুই সত্যি পাগল হয়েছিস আরিয়ান। ওনার বয়স জানিস? ওনার ক্যারিয়ারের প্রোফাইল দেখেছিস? তোর চেয়ে অন্তত 5 বছরের বড় উনি, আর পদের দিক থেকে আকাশ আর পাতাল তফাত। এসব রোমান্টিক ভাবনা সিনেমাতেই ভালো লাগে ভাই, বাস্তবে বাদ দে। চাকরিটা খোয়াবি, ওই পাখি তোর খাঁচায় ধরা দেবে না।
চেয়ারে আরাম করে হেলান দিয়ে দূর থেকে কাঁচের কেবিনের ভেতরে ল্যাপটপে টাইপ করতে থাকা অনন্যার দিকে তাকিয়ে আরিয়ান মনে মনে বলল, বয়স আর পদ তো কাগজের হিসাব সাজিত, মনের হিসাবটা অন্যরকম। ওই গম্ভীর চোখের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে আমি আমার জীবনের সেরা অংশ করেই ছাড়ব। যে করে হোক আমার বাচ্চার মা বানাবই, দেখে নিস। এদিকে কাচের কেবিনের ভেতরে বসে অনন্যা ফাইলের পাতায় চোখ রাখলেও তার বোনটা আজ কেন যেন বারবার আরিয়ানের শেষ কথাগুলোতেই আটকে যাচ্ছিল। রাখলে আপনাকে আরো বেশি সুন্দর দেখায়, একদম লাল টমেটোর মতো। অনন্যা নিজের অজান্তেই তার টেবিলের এক কোনায় রাখা ছোট আয়নাটার দিকে তাকালো, নিজের মুখের রাগী ভাবটা পরীক্ষা করলো। আসলেই কি তাকে খুব কড়া দেখায়? কত বছর হলো সে নিজের কেরিয়ার করার পেছনে এত অন্ধের মতো ছুটেছে যে নিজের রূপ, নিজের ভালো লাগা নিয়ে ভাবার সময়ই পায়নি। অনন্যার ঠোঁটের কোণে খুব হালকা, প্রায় অদৃশ্য একটা হাসির রেখা ফুটে উঠলো, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে চশমাটা ঠিক করে আবার ফাইলের ভেতরে ডুবে গেল। নিয়মের দেওয়ালে ভাঙন ধরার প্রথম ঝড়টা যে অলক্ষ্যেই শুরু হয়ে গেছে তা সে বুঝতে পারছিল। এরই মাঝে করিডোর দিয়ে যাওয়ার সময় আরিয়ান একবার অনন্যার কেবিনের দিকে তাকালো। অনন্যার সাথে চোখাচোখি হতেই আরিয়ান তার নিজের হাতটা দিয়ে একটা রিদমিক হার্টবিটের অ্যাকশন করলো এবং মুখে একটা ইশারা করলো, যার অর্থ ঠিক মতো খেয়ে নিন। অনন্যা প্রথমে একটু রেগে গিয়ে চোখ রাঙালো, কিন্তু আরিয়ান ততক্ষণে হাসতে হাসতে করিডোর পার হয়ে গেছে। অনন্যা স্যান্ডউইচটা প্লেটে রেখে দিল। তার বুকের ভেতর একটা অদ্ভুত ধকপকানি শুরু হলো। এই জুনিয়র ছেলেটা তার জীবনে আসার পর থেকে তার প্রতিটা দিন যেন এক নতুন মোড় নিচ্ছে। সে বুঝতে পারছে আরিয়ানের এই আচরণ স্রেফ কোনো সাধারণ ইয়ার্কি নয়, এর পেছনে এক গভীর তীব্র অনুভূতির ছোঁয়া আছে। আর এই অনুভূতিটাই অনন্যাকে একাধারে ভয় দেখাচ্ছে এবং এক অজানা আনন্দের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই টেবিলের কাচের ওপর একটা মৃদু ঠোকাঠুকির শব্দ হলো। অনন্যা চমকে উঠে চোখ মেলল। চট করে চশমাটা চোখে পড়ে নিয়ে এসে দেখলো তার তিতকুটে ব্ল্যাক কফির ঠিক পাশেই এসে বসেছে একটা চকোলেট ফাজ পেস্ট্রি, আর সেই প্লেটের ঠিক পাশেই রাখা আরেকটি ধোয়া ওঠা গরম কফির মগ, যেখানে থেকে ক্যারামেলের মিষ্টি সুবাস ছড়াচ্ছে। আর তার ঠিক উল্টো দিকের চেয়ারটাই বেশ রাজকীয় ভঙ্গিতে বসে মুখে সেই চিরচেনা অমায়িক আর দুষ্টুমিতে ভরা হাসি নিয়ে বসে আছে আরিয়ান। সেই এইগুলো এনেছে আর বলছে, ব্ল্যাক কফি শরীরের মেটাবলিজম বাড়াতে ভীষণ ভালো ম্যাম, কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝে মাঝে মনের ক্লান্তি দূর করতে আর মেজাজটাকে একটু নরম করতে একটুখানি মিষ্টিরও প্রয়োজন হয়, ঠিক আমার মতো। ভুরু কুঁচকে অনন্যা গলার স্বর যতটা সম্ভব শক্ত করে বলল, আরিয়ান, আপনি এখানে? আর আপনাকে কে পারমিশন দিয়েছে আমার টেবিলে বসার? এটা কি সিনিয়রিটির কোনো নিয়মের মধ্যে পড়ে? আপনি আপনার ডেস্কে না থেকে এখানে কি করছেন? আরিয়ান প্লেট থেকে ছোট চামচটা অনন্যার দিকে আরো একটু এগিয়ে দিয়ে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে বলে, পারমিশন নিলে তো আপনি আপনার চেনা কর্পোরেট ছকে না বলে দিতেন ম্যাম। আর আমি আপনার ওই সুন্দর মুখে না শব্দটা শুনতে একদম পছন্দ করি না। খেয়ে দেখুন, বিলটা আমি পে করেছি, আপনার স্যালারি থেকে 1 টাকাও কাটা যাবে না। আমার লাভলি স্ট্রবেরি। কফির মগটা অনন্যা শক্ত করে ধরে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আরিয়ান, আপনি দিন দিন বড্ড বেশি লাই পেয়ে যাচ্ছেন। আমার মন খারাপ নাকি ভালো সেটা আপনাকে কে বলল? আমি জাস্ট নিজের কিছু পার্সোনাল হিসাব মেলাচ্ছি। একটু ঝুঁকে এসে অনন্যার ক্লান্ত চোখের দিকে সোজা তাকিয়ে গলার স্বর নিচু করে বলল, ম্যাম, আপনি ফাইলের হিসাব মেলাতে পারেন, কিন্তু আমি মানুষের চোখের হিসাব খুব ভালো মেলাতে পারি। আপনার ওই গম্ভীর চোখের কোণায় যে একটা ক্লান্তি আর একাকিত্ব লুকিয়ে আছে, সেটা ব্লাইন্ড ফোল্ড করে থাকলেও বোঝা যায়। বসের চেহারার মুড আর মনের হিসাব রাখাটা একজন যোগ্য জুনিয়রের দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না ম্যাম? আরিয়ানের চোখের তীক্ষ্ণ অথচ মায়াবী দৃষ্টি দেখে একটু থতমত হয়ে গেল। সে চট করে দৃষ্টি সরিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আপনার নিজের কাজের চেয়ে অফিসের অন্য সব ফালতু দিকে মনোযোগ অনেক বেশি আরিয়ান।
এটার জন্য কিন্তু আপনাকে ম্যানেজমেন্টের কাছে জবাবদিহি করতে হতে পারে। হালকা হেসে জানালার বাইরে আছড়ে পড়া বৃষ্টির দিকে তাকিয়ে আরিয়ান বলতে লাগলো, যে কাজের ফাইলের পেছনে যে রিপোর্টের পাতার ওপারে এত সুন্দর আর পারফেক্ট একজন ম্যাম লুকিয়ে আছেন, সেই কাজে মনোযোগ তো এমনি চলে আসে ম্যাম। আপনি চাইলে এটাকে আমার কাজের অতিরিক্ত যোগ্যতা হিসেবেও আপনার ডায়েরিতে নোট করে রাখতে পারেন। অনন্যা আরিয়ানের এই কথার কোনো তাৎক্ষণিক উত্তর দিতে পারল না। সে চুপচাপ চামচ দিয়ে পেস্ট্রির এক কোণা কেটে মুখে দিল। চকোলেটের গাঢ় মিষ্টি স্বাদটা জিভে লাগতেই কেন যেন তার মনের ভেতরের জমে থাকা একঘেয়েমি আর ক্লান্তিটা এক নিমেষে উধাও হয়ে গেল। আরিয়ান তার নিজের কফির কাপে চুমুক দিতে দিতে অনন্যাকে দেখছিল। কোনো লুকোছাপা নেই, কোনো ভীতি নেই, তার চোখে কেবল এক অদ্ভুত মুগ্ধতা আর শ্রদ্ধা মেশানো ভালোবাসা। অনন্যা পেস্ট্রির প্লেটের দিকে তাকিয়েই নিচু এবং কিছুটা নরম স্বরে বলে, আপনি সবসময় এত হাসি খুশি আর চটপটে কিভাবে থাকেন আরিয়ান? আপনার জীবনে কোনো নিয়ম, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা জটিলতা নেই, নাকি জীবনটাকে একটা সস্তা সিনেমা মনে করেন? জটিলতা সবার জীবনেই থাকে ম্যাম। কেউ সেটাকে মনের ভেতর জমিয়ে রেখে মুখটা গম্ভীর করে রাখে, আর কেউ সেটাকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। জীবন তো একটাই ম্যাম, ওটাকে নিয়মের কড়া ফ্রেমে বেঁধে রোবট বানিয়ে লাভ কি? মাঝে মাঝে ফ্রেমের বাইরে পা রাখলে আকাশটা অনেক বেশি নীল দেখায়। যেমন আজকে এই বৃষ্টির দিনে এই ফাঁকা ক্যাফেটেরিয়াটা দেখাচ্ছে। যদিও সেটা আমি উপলব্ধি করতে পারছি, আপনি হয়তো পারছেন না। কিছু সময়ের জন্য সব কিছু থেকে বেরিয়ে এসে দেখেন। অনন্যা আর কোনো কথা বাড়ালো না। ক্যাফেটেরিয়ার কাঁচের ওপারে তখন বৃষ্টি বেড়েই চলেছে। রাজপথের গাড়িগুলোর হেডলাইটের আলো বৃষ্টির জলে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। আর এপারে নিয়মের কড়া আবরণ ভেদ করে একটা জুনিয়র ছেলের রোমান্টিক আর সহজ কথামালা অনন্যার মনের জানা ছকগুলোকে ওলটপালট করে দিচ্ছিল। অনন্যা বুঝতে পারছিল এই ছেলেটি কেবল তার অফিসের একজন সাধারণ কর্মী নয়, সে তার মনের এক শান্ত অবহেলিত কোণায় ধীরে ধীরে এক নতুন বসন্তের হাওয়া বয়ে নিয়ে আসছে। অনন্যার ভাবনার মাঝেই হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে দাঁড়ালো আরিয়ান। আচ্ছা ম্যাম, পেস্ট্রিটা শেষ করুন। আমার আবার 4:30টায় সাজিদের সাথে একটা কনফারেন্স কলের ডেটা রেডি করতে হবে। বসের বকুনি তো রোজই খাই, কিন্তু কাজে কোনো খামতি রাখতে চাই না। তবে ম্যাম, একটা কথা মনে রাখবেন, সময়ের কাজ সময় করলেই ভালো, পরে করলে সেটার আর মূল্য থাকে না। অনন্যা মাথা তুলে আরিয়ানের দিকে তাকিয়ে আরিয়ান, দরজার দিকে পা বাড়িয়ে ঘুরে দাঁড়িয়ে আরিয়ান বলল, ইয়েস ম্যাম। থ্যাঙ্কস পেস্ট্রিটার জন্য, এটা সত্যিই ভালো ছিল। শুধু পেস্ট্রি কেন ম্যাম, আমার পুরো জীবনটাই আপনার জন্য মিষ্টি বানিয়ে দিতে পারি। জাস্ট অর্ডারের অপেক্ষা। এই বলে আরিয়ান দ্রুত পায়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেল। অনন্যা পেস্ট্রির শেষ অংশটুকু মুখে দিয়ে জানালা দিয়ে বাইরের দৃষ্টির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো আজকের বৃষ্টিটা অন্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর। ক্যাফেটেরিয়া থেকে ফিরে অনন্যা তার কেবিনে এসে বসল বটে, কিন্তু ল্যাপটপের এক্সেল শিটের সংখ্যাগুলো আজ কেন যেন তার চোখের সামনে নাচানাচি করছিল। বারবার তার মনে পড়ছিল আরিয়ানের সেই কথাগুলো। আপনার ওই গম্ভীর চোখের কোণায় যে একটা ক্লান্তি লুকিয়ে আছে। অনন্যা নিজের ডেস্কে রাখা ছোট আয়নাটা বের করলো, নিজের মুখটা ভালো করে দেখলো। আসলেই কি তাকে খুব গম্ভীর দেখায়? সে কি আসলেই নিজের উপর বড্ড বেশি কঠোর হয়ে গেছে? ঠিক তখনই ইন্টারকমটা বেজে উঠলো। অনন্যা রিসিভারটা তুললো। হ্যালো, অনন্যা স্পিকিং। ওপাশ থেকে অনন্যার বান্ধবী তথা সিনিয়র HR ম্যানেজার রাইমার গলা। কি রে অনন্যা, আজ সন্ধ্যার পর কি ফ্রি আছিস? একটা নতুন পলিসি নিয়ে তোর সাথে একটু বসার দরকার ছিল। হ্যাঁ রে রাইমা, চলে আয় আমার কেবিনে, আমি ফ্রি আছি। কয়েক মিনিটের মধ্যেই রাইমা কিছু ফাইল হাতে অনন্যার কেবিনে ঢুকলো। রাইমা অনন্যার কলেজ জীবনের বন্ধু, তাই অফিসের বাইরে তারা একে অপরকে তুই তোকারি করে। রাইমা অনন্যার চেয়ারের উল্টো দিকে বসে ফাইলগুলো টেবিলে রাখলো, কিন্তু তার চোখ গেল অনন্যার টেবিলের এক কোনায় রাখা একটা খালি চকোলেট পেস্ট্রির প্যাকেটের দিকে। ওমা অনন্যা, আজ রায়হান ডায়েট ভুলে চকলেট পেস্ট্রি খাচ্ছে?
তাও আবার কাজের সময়। সূর্য আজ কোন দিকে উঠেছে রে? একটু থতমত খেয়ে প্যাকেটটা ড্রয়ারে লুকিয়ে ফেলে। ধুর, ও এমনি মাথাটা খুব ঘুরছিল, তাই একটু মিষ্টি খেলাম। তুই কাজের কথা বল। বুঝলাম। মাথা ঘুরছিল নাকি মন ঘুরছিল? শুনলাম আজ ক্যাফেটেরিয়াতে তোকে আর আমাদের অফিসের নতুন ক্রাশ আরিয়ানকে একসাথে কফি খেতে দেখা গেছে। পুরো সেকশনে এটা নিয়ে ফিসফিসানি চলছে। হোয়াট ননসেন্স! আরিয়ান জাস্ট একটা ফাইল দিতে এসেছিল আর কফি নিয়ে এসেছিল। ও একটা জুনিয়র ছেলে, ওর সাথে আমার কিসের তুলনা? আর অফিসের লোকজনের কি কোনো কাজ নেই? এসব ফালতু গসিপ যারা ছড়াচ্ছে তাদের লিস্ট আমাকে দে, আমি অ্যাকশন নিচ্ছি। শান্ত হ সিএফও ম্যাডাম, রেগে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট মজা করছিলাম। তবে একটা কথা বলি অনন্যা, আরিয়ান ছেলেটা কিন্তু আসলেই অন্যরকম। বেশ হ্যান্ডসাম, কাজের দিকেও ভালো, আর সবচেয়ে বড় কথা ওর সেন্স অফ হিউমার দারুণ। অফিসের সব মেয়েরাই ওর দিকে তাকিয়ে থাকে। মনে মনে একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করে মুখে বলল, তাতে আমার কি? ও কার দিকে তাকালো আর ও কার দিকে তাকালো না সেটা দেখার দায়িত্ব এইচআরের, ফিনান্সের নয়। তুই ফাইলগুলো খোল। রাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো খুলল, কিন্তু অনন্যার মন তখনও রাইমার একটা কথাই আটকে ছিল। অফিসের সব মেয়েরাই ওর দিকে তাকিয়ে থাকে। অনন্যার বুকের ভেতর কেমন যেন একটা অজানা হিংসা বা অধিকার বোধের জন্ম নিল। সে নিজেই নিজের এই অনুভূতিতে অবাক হয়ে গেল। একই ভাবছে সে একজন সিনিয়র অফিসার, আর আরিয়ান মাত্র 24 বছরের একটা ছেলে। এই সমাজ, এই কর্পোরেট কালচার কোনো কিছুই তো এই সম্পর্ককে মেনে নেবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। অফিসের বেশিরভাগ ডেস্কের আলো একে একে নিভে যাচ্ছিল। কর্মচারীরা অনেকেই ব্যাগ গুছিয়ে বাড়ির পথ ধরেছে। বৃষ্টিটা এখন অনেকটাই কমে এসেছে, তবে শহরের রাস্তায় জল জমার কারণে জ্যামের সৃষ্টি হয়েছে। অনন্যা তার কেবিনের জানালা দিয়ে দেখলো আরিয়ান তার ডেস্ক গোছাচ্ছে। সে তার বন্ধু সাজিদের সাথে হাসাহাসি করছে আর জ্যাকেটটা গায়ে জড়াচ্ছে। আরিয়ানের সেই চনমনে ভাব আর চওড়া কাঁধের দিকে তাকিয়ে অনন্যা এক অদ্ভুত টান অনুভব করলো। সে নিজেকে বারবার বোঝালো, না অনন্যা, তুমি ভুল করছো। ও তোমার চেয়ে বয়সে ছোট। এটা জাস্ট একটা সাময়িক ভালো লাগা। কিন্তু মন কি আর নিয়মের হিসাব বোঝে? আরিয়ান যাওয়ার আগে একবার অনন্যার কেবিনের দিকে তাকালো। অনন্যা চট করে ল্যাপটপের দিকে চোখ ফিরিয়ে নিল, যেন সে খুব ব্যস্ত। আরিয়ান কেবিনের বাইরে থেকেই কাচের ওপার থেকে অনন্যাকে উদ্দেশ্য করে একটা মিষ্টি সালাম দিল এবং মুখে সেই চিরচেনা ইশারা করলো, যার অর্থ সাবধানে বাড়ি ফিরবেন। অনন্যা রিসিভারটা তুলে নিয়ে রাইমাকে ফোন করলো। রাইমা, আজকের ফাইলটা আমি বাড়িতে গিয়ে দেখব। আমি এখন বের হচ্ছি। ঠিক আছে অনন্যা, সাবধানে যাস, রাস্তায় খুব জ্যাম। অনন্যা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। লিফটের দরজাটা গ্রাউন্ড ফ্লোরে খুলতেই অনন্যা পার্কিং লটের দিকে এগিয়ে গেল। আজকের দিনটি তার জীবনের অনেকগুলো একঘেয়ে দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। কফির কাপে যে বসন্তের হাওয়া আরিয়ান এসে দিয়ে গেছে তা সহজে মিলিয়ে যাওয়ার নয়। নিয়মের রাজত্বে এখন এক নতুন অনিয়মের প্রেমের গল্প ডানা মেলতে শুরু করেছে। অফিস বিল্ডিং এর বেসমেন্ট পার্কিং লটটা সবসময়ই একটু ছমছমে থাকে। বড় বড় আর সিসি পিলারের আড়ালে কৃত্রিম টিউবলাইটের আলো ছায়ার খেলা। ঘড়ির কাঁটায় তখন রাত 8:15। অফিসের প্রায় সর্বকর্মকর্তা কর্মচারী ল্যাপটপ ব্যাগ কাঁধে নিয়ে অনেক আগেই বাড়ির পথ ধরেছেন। পুরো পার্কিং লট জুড়ে এক মরণোত্তর নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে সেন্ট্রাল এসি বা ভেন্টিলেশন ফ্যানের একঘেয়ে ঘূর্ণন শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। অনন্যা রাইহান আর চকচকে কালো রঙের সেডান গাড়িটার ড্রাইভিং সিটে বসে ক্লান্তিতে চোখ বুজেছিল। স্টিয়ারিং হুইলে তার সুবিন্যস্ত হাত দুটো রাখা। আজ সারাদিন ফিনান্সিয়াল রিপোর্টের পেছনে হাড় ভাঙা খাটুনি গেছে। তার উপর বিকেলে আরিয়ানের সাথে কাটানো ওই কয়েকটা মুহূর্ত তার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করে রেখেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির চাবিটা ঘুরিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। খড়খড় খড়খড় গাড়িটা এক গোঙানির মতো শব্দ করে আবার বন্ধ হয়ে গেল। অনন্যা প্রকোচকে আবার চাবিটা ঘোরালো। এবার কোনো শব্দই হলো না। ড্যাশবোর্ডের সবকটা আলো একবার জ্বলে উঠেই দপ করে নিভে গেল। শিট, এখন এই সময় এটার কি হলো? সার্ভিসিং তো গত মাসেই করালাম। সে গাড়ি থেকে নেমে এসে বোনটটা খুলে দাঁড়ালো। গাড়ির ইঞ্জিনের ব্যাপারে অনন্যার জ্ঞান খুবই সীমিত।
সে তার আইফোনটা বের করে উবার অ্যাপটা খোলার চেষ্টা করলো, কিন্তু বিধিবাম বিকালের ওই ভারী বৃষ্টির পর পুরো কারওয়ান বাজার আর বাংলা মোটর এলাকায় তীব্র জলজট জমে রয়েছে। স্ক্রিনে শুধু গোল গোল চাকা ঘুরছে, নো রাইডস অ্যাভেলেবেল। অনন্যার কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হলো। এই নির্জন রাতে সে কিভাবে উত্তরার বাসায় ফিরবে? ঠিক তখনই বেসমেন্টের র্যাম্প যে বেয়ে একটা চেনা বাইকের হেডলাইটের তীব্র আলো এসে পড়লো অনন্যার চোখে। আলোর তীব্রতায় সে হাত দিয়ে চোখ আড়াল করলো। বাইকটা একদম অনন্যার গাড়ির গা ঘেঁষে এসে ব্রেক কষলো। একটা চমৎকার স্টাইলিশ স্পোর্টস বাইক। রাইডার তার ব্ল্যাক হেলমেটের গ্লাসটা উপরে তুললো। সেই চেনা ড্যাশিং আর আত্মবিশ্বাসী হাসি আরিয়ান। হেলমেটের বেলটা আলতো করে খুলতে খুলতে বলে, ও মা, কি ব্যাপার ম্যাম? আমাদের অফিসের অদ্বিতীয় সিইও ইন মেকিং রাজকন্যা অনন্যা রায়হান কি তার রাজকীয় রথের চাকা সচল করতে পারছে না? নিজের ভেতরের স্বস্তিটা লুকিয়ে গলার স্বরে চরম বিরক্তি ফুটিয়ে, আরিয়ান, ফালতু রসিকতা বন্ধ করবেন? দেখছেন একটা প্রবলেমে পড়েছি, গাড়িটা হঠাৎ স্টার্ট নিচ্ছে না। আর এই মাঝরাতে আমি মেকানিক পাবো কোথায় সেটাও বুঝতে পারছি না। বাইক থেকে নেমে ডাবল স্ট্যান্ড করতে করতে বলল, মেকানিক? আরে ম্যাম, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধু ফিন্যান্সের ডেটা এন্ট্রি করে না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ওস্তাদ। একটু সাইড দিন তো, দেখি আপনার রথের কি অসুখ হলো। আমি গাড়ির ডক্টর হিসেবে খুব একটা খারাপ না। আরিয়ান এগিয়ে এসে গাড়ির বোনটের ভেতর ঝুঁকে পড়ল। তার পরনের শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো। ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে এসে কিছুক্ষণ ইঞ্জিনের তার আর ব্যাটারির কানেকশনগুলো পরীক্ষা করলো। অনন্যা একপাশে দাঁড়িয়ে দেখছিল আরিয়ানের একাগ্রতা। কাজের সময়ে এই ছেলেটার চোখে একটা অন্যরকম গভীরতা থাকে, যা সচরাচর দেখা যায় না। গাড়ির বোনটটা ধপ করে নামিয়ে হাত ঝাড়তে ঝাড়তে আরিয়ান বলল, ব্যাড নিউজ ম্যাম, এটার কুলেন্ট লিক করে ইঞ্জিন মারাত্মকভাবে ওভারহিট হয়ে গেছে। এই অবস্থায় স্টার্ট দিলে ইঞ্জিন সিজ হয়ে যাবে। আজ রাতে এটা আর 1 ইঞ্চিও নড়বে না। কাল সকালে মেকানিক ডেকে টো ট্রাক দিয়ে ওয়ার্কশপে পাঠাতে হবে। ও গড, এখন আমি বাড়ি ফিরবো কিভাবে? উবারে কোনো গাড়ি দেখাচ্ছে না। এত রাতে একা সিএনজি নেওয়াটাও তো সেফ না। যখন কোনো উপায় থাকে না ম্যাম, তখন জুনিয়রের এই 2 চাকার বাহনই একমাত্র ভরসা। আপনার জুনিয়র লাভার রেডি আছে ম্যাম, চলুন আপনাকে একদম সেফলি আপনার বাড়ির ডোর স্টপে ড্রপ করে দিয়ে আসি। আপনার বাইকে? না, আই মিন থ্যাঙ্কস ফর দ্য অফার আরিয়ান, বাট এটা ঠিক দেখায় না। অফিসের কেউ যদি দেখে বা জানতে পারে, আমি বরং আর একটু ট্রাই করি, কোনো উবার পেয়ে যাব। সেই মুহূর্তে আরিয়ান অনন্যার হাত থেকে ফোনটা আলতো করে কেড়ে নিয়ে নিজের পকেটে পুরে ফেলে। এই বৃষ্টি পরবর্তী জ্যামে ঢাকার কোনো উবার ড্রাইভার উত্তরা ট্রিপ নেবে না ম্যাম। আর অফিসে এখন ভূত ছাড়া কেউ নেই। আমার বাইকের পেছনের সিটে বসলে কোনো ট্যাক্স দিতে হবে না, আর কোনো সিনিয়রিটি নিয়মও ভাঙবে না। ভরসা রাখতে পারেন, আমি খুব ভালো রাইডার। অনন্যা একটু সময় নিয়ে আরিয়ানের চোখের দিকে তাকালো। সেখানে কোনো ধূর্ততা নেই, আছে কেবল এক নিষ্পাপ ভরসা আর দায়িত্ববোধ। বাইরে তখন আবার নতুন করে মেঘ ডাকার শব্দ হলো। নিরুপায় হয়ে অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেললো। ঠিক আছে, কিন্তু একটা শর্ত, একদম সোজা আমার বাড়ি। রাস্তায় কোনো উল্টাপাল্টা ড্রাইভ বা ফালতু কথা বলা চলবে না। আরিয়ান রাজি হয়ে বাইকে উঠে স্টার্ট দিতে দিতে হাসি মুখে বলল, একদম সোজা রাস্তা ম্যাম, তবে ঢাকার জ্যামের কারণে মনের রাস্তাটা একটু আঁকাবাঁকা হতেই পারে। উঠে বসুন। বাইকটা যখন বেসমেন্ট থেকে বের হয়ে মূল রাস্তায় উঠলো, তখন চারপাশের বাতাসটা বেশ ঠান্ডা। ঝিরিঝিরি বৃষ্টি আবার শুরু হয়েছে। ঢাকার চিরচেনা ট্রাফিক জ্যামের মাঝ দিয়ে আরিয়ান খুব সাবধানে আঁকাবাঁকা গলি দিয়ে বাইকটা এগিয়ে নিয়ে যাচ্ছিল। অনন্যা আরিয়ানের পেছনের সিটে বসে কিছুটা দূরত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছিল। সে তার অফিস ব্যাগটা নিজের আর আরিয়ানের পিঠের মাঝখানে একটা দেওয়াল হিসেবে ধরে রেখেছিল, কিন্তু স্পোর্টস বাইকের পেছনের সিটটা এমনিতেই একটু উঁচুর দিকে ঢালু থাকে। প্রতিবার আরিয়ান যখন জ্যামের কারণে ব্রেক করছিল, অনন্যা অনিচ্ছা সত্ত্বেও সামনের দিকে ঝুঁকে পড়ছিল।
তার শরীরের হালকা সুবাস আরিয়ানের চুলে গিয়ে লাগছিল। লুকিং গ্লাসে অনন্যার আড়ষ্ট মুখটা দেখে গলার স্বর বাড়িয়ে বলল, ম্যাম, আপনি যেভাবে কাঁপছেন আর যেভাবে ওই ব্যাগটা ধরে আছেন, মনে হচ্ছে আপনি কোনো ফাঁসির আসামির পেছনে বসেছেন। ভয় পাচ্ছেন নাকি? ভয় পেলে ব্যাগটা সরিয়ে আমাকে শক্ত করে ধরতে পারেন। জুনিয়র হিসেবে বসের সেফটি নিশ্চিত করা আমার ডিউটি। আমি কিচ্ছু মনে করব না। অনন্যা আরিয়ানের পিঠে ব্যাগের কোনা দিয়ে একটা আলতো গুঁতো দিয়ে ধমকের সুরে বলে, আরিয়ান, বাইক আস্তে চালান আর সামনে মন দিন। আমি কোনো ভয় পাচ্ছি না, জাস্ট পড়ে যাওয়ার ভয়ে নিজেকে ব্যালেন্স করছি। আর এত কথা কেন বলেন আপনি? বাইকের গতি একটু কমিয়ে জ্যাম পেরিয়ে ফাঁকা রোডে এসে আরিয়ান অনন্যাকে বলে, আপনি এত শক্ত খোলসের ভেতরে কেন লুকিয়ে থাকেন ম্যাম? জীবনটাকে একটু সহজভাবে নিলেই তো হয়। সবসময় ওই ফাইলের ডেটা, কর্পোরেট মিটিং আর নিয়মের বেড়াজালে নিজেকে আটকে রাখতে ক্লান্তি লাগে না? মাঝে মাঝে বৃষ্টির হাওয়াটা গায়ে লাগাতে কেমন লাগে? অনন্যা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। আসলেই তো কত বছর হলো সে এভাবে মুক্ত বাতাসে বাইকের পেছনে ঘোরেনি। ইউনিভার্সিটিতে লাইফ শেষ হওয়ার পর থেকেই তো সে শুধু কেরিয়ারের পেছনে ছুটেছে। নিয়মের চাদরে নিজেকে এমন ভাবে ভরে ফেলেছে যে মন খুলে একটু হাসতেও ভুলে গেছে। এয়ারপোর্ট রোডের সোডিয়াম লাইটের আলো বৃষ্টির ফোঁটাগুলোর ওপর পড়ে এক মায়াবী হলুদ আভা তৈরি করেছে। অনন্যা ধীরে ধীরে তার ব্যাগটা একপাশে সরিয়ে নিল। বাতাসের ঝাপটা সরাসরি তার মুখে এসে লাগলো। তার খোপাটা আলগা হয়ে চুলগুলো বাতাসে উঠতে শুরু করলো। অনন্যা কিছুটা আনমনা নরম গলায় বলে, নিয়ম না থাকলে জীবনটা যে এলোমেলো হয়ে যায় আরিয়ান। আমার পরিবার, আমার চারপাশ, সব কিছুতেই আমি নিয়মের মধ্যে বড় হয়েছি। আমার নিজের এই শৃঙ্খলার খুব প্রয়োজন ছিল। আয়নায় অনন্যার উড়ন্ত চুল আর শান্ত মুখটা দেখে মনের ভেতর এক অদ্ভুত টান অনুভব করলো। সে বাইকের স্পিড আরেকটু কমিয়ে দিল, যাতে এই পথটা কখনো শেষ না হয়। মাঝে মাঝে একটু এলোমেলো হওয়া খুব ভালো ম্যাম। আমার বিষয়টা একটু ভাবলেও তো পারেন, কিন্তু সেটা তো ভাববেন না। জীবনটা তো কোনো ফাইন্যান্সিয়াল অডিট নয় যে সব হিসাব মিলতেই হবে। আমি আপনার ওই বড্ড বেশি গোছানো নিরস জীবনে একটুখানি ঝড় তুলতে এসেছি, রঙিন ঝড়। প্লিজ একটা সুযোগ কি পাবো না ম্যাম? মনে মনে হেসে ফেলল আরিয়ানের কাব্যিক কথা শুনে। মুখে সেই চেনা গম্ভীর ভাবটা ফিরিয়ে আনার চেষ্টা করে বলল, ফালতু রোমান্টিক ডায়লগ বন্ধ করে রাস্তায় ফোকাস করুন। সামনে উত্তরা হাউস বিল্ডিং এর সিগন্যাল। বাইকটা এসে থামলো উত্তরার সেক্টর 11 এর একটা নিরিবিলি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সামনে। অনন্যা বাইক থেকে নেমে দাঁড়িয়ে নিজের শাড়ি আর চুলগুলো একটু ঠিকঠাক করে নিল। তার শাড়ির আঁচলটা বৃষ্টির পানিতে সামান্য ভিজে গেছে। আরিয়ানের শার্টের পিঠের দিকটাও অনন্যার ব্যাগের চাপে আর বৃষ্টির ছাটে কিছুটা ভেজা। আরিয়ানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আমার ফোনটা দিন এবার। আর থ্যাংক ইউ আরিয়ান, এই বৃষ্টির মধ্যে এত দূর আসার জন্য। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। পকেট থেকে ফোনটা বের করে অনন্যার হাতে দিতে গিয়ে অনন্যার আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে ফেলল। শুধু মুখে থ্যাঙ্কস বললে হবে না ম্যাম। জুনিয়রের এই ওভারটাইম ডিউটির জন্য একটা স্পেশাল রিওয়ার্ড পাওনা রইল। হাতটা চট করে সরিয়ে দিয়ে চোখ রাঙিয়ে, কিসের রিওয়ার্ড? আপনাকে তো আমি জোর করিনি, আপনি নিজেই রিকোয়েস্ট করলেন। আরিয়ান হেলমেটটা আবার মাথায় পড়তে পড়তে চোখ টিপে বলল, জোর করেনি ম্যাম, কিন্তু আপনার ওই অসহায় সুন্দর চোখ দুটো আমাকে অর্ডার করেছিল। আর বসের চোখের অর্ডার তো আমি অমান্য করতে পারি না। কাল সকালে অফিসে দেখা হচ্ছে ম্যাম। গুড নাইট। আরিয়ান বাইক ঘুরিয়ে এক ঝটকায় স্টার্ট দিয়ে অন্ধকার রাস্তার মোড়ে মিলিয়ে গেল। অনন্যা গেটের সামনে দাঁড়িয়ে রইল যতক্ষণ না বাইকের শব্দের শেষ অংশটুকু বাতাসে মিলিয়ে গেল। সে নিজের অ্যাপার্টমেন্টে লিফটে উঠে আয়নায় নিজের দিকে তাকালো। তার চুলগুলো এলোমেলো, ঠোঁটের কোণে এক চিলতে অকৃত্রিম হাসি, যা সে বহু বছর নিজের মুখে দেখেনি। আরিয়ানের হাতের আঙ্গুলের ছোঁয়াটা এখনো যেন তার ডান হাতের তালুতে একটা মৃদু বৈদ্যুতিক তরঙ্গের মতো খেলছে। অনন্যা বুকের ওপর হাত রাখলো। হৃদস্পন্দনটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি দ্রুত চলছে। সে মনে মনে ফিসফিস করে বলল, অনন্যা, তুমি এ কি করছো? ও তোমার জুনিয়র। কিন্তু মন আজ বসের কোনো নির্দেশই মানতে রাজি ছিল না। কর্পোরেট সিএফও অ্যাডাম আজ এক জুনিয়র ছেলের রোমান্টিক জালে পুরোপুরি আটকে গেছেন।
উত্তরা হাউস বিল্ডিং এর সিগন্যালটা পার হতেই রাস্তাটা যেন আচমকা ফাঁক হয়ে গেল। রাতের ঢাকা এখন এক শান্ত মায়াবী রূপ ধারণ করেছে। ঝিরি ঝিরি বৃষ্টিটা কখন যেন বন্ধ হয়ে গেছে, কিন্তু ভেজা পিচঢালা রাস্তায় সোডিয়াম লাইটের হলদে আলো প্রতিফলিত হয়ে এক অদ্ভুত স্বপ্নীল পরিবেশ তৈরি করেছে। ঠান্ডা হাওয়া এসে অনন্যার চুলে আর শাড়ির আঁচলে দোলা দিয়ে যাচ্ছে। আরিয়ানের স্পোর্টস বাইকটা এখন ঘন্টায় 60 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। অনন্যা এতক্ষণ নিজেকে যতটা সম্ভব সামলে আরিয়ানের থেকে দূরত্ব বজায় রেখে বসেছিল, কিন্তু হুট করেই একটা ফ্লাইওভারের মুখে ওঠার সময় রাস্তাটা কিছুটা ভাঙা থাকায় আরিয়ান বেশ জোরে একটা ব্রেক কষল। ঝটকা! অনন্যা নিজেকে সামলাতে পারল না। সে শটান সামনের দিকে ছিটকে এসে আরিয়ানের চওড়া পিঠের ওপর আছড়ে পড়ল। তার দুই হাত স্বয়ংক্রিয়ভাবে আরিয়ানের শক্ত কাঁধ দুটোকে চাপটে ধরল। আরিয়ানের শরীরের উষ্ণতা অনন্যার হাতের তালু ভেদ করে যেন সরাসরি তার হৃদয়ে গিয়ে পৌঁছলো। লুকিং গ্লাসে অনন্যার চোখাচোখি হতেই ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটিয়ে গলার স্বর উঁচুতে তুলে, আর হ্যাঁ, চুলগুলো এভাবে খোলা রাখলে আপনাকে বসের চেয়েও বেশি কিছু মনে হয়, লাইক বউ বউ। ম্যাম, আমি তো আগেই বলেছিলাম ভয় পেলে আমাকে শক্ত করে ধরতে পারেন, কিন্তু আপনি তো তখন সিএফও ম্যাডামের ইগো নিয়ে বসেছিলেন। এখন কেমন লাগছে? পড়ে যাওয়ার ভয়টা কেটেছে তো? চট করে হাত দুটো সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে ধমকের সুরে বলে, আরিয়ান, আপনি কি ইচ্ছে করে ব্রেক কষলেন? আমি একদম ভয় পাচ্ছি না, জাস্ট রাস্তাটা খারাপ ছিল তাই। আর আপনি বাইকে তো স্পিডে চালাচ্ছেন কেন? গতি কমান। গতি বিন্দুমাত্র না কমিয়ে উল্টে আয়নায় অনন্যার দিকে তাকিয়ে চোখ টিপে দিল। ইচ্ছা করে ব্রেক কষিনি ম্যাম, তবে রাস্তাটা যদি আমাকে আপনার একটু কাছে আসার সুযোগ করে দেয়, তাহলে সেই রাস্তাকে তো আমার ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? আর স্পিড কমালে এই সুন্দর পথটা যে খুব দ্রুত শেষ হয়ে যাবে ম্যাম। আমি চাই না এই রাতের সফরটা এত তাড়াতাড়ি শেষ হোক। আরিয়ানের কথায় চেহারার কৃত্রিম রাগ ফুটিয়ে কিন্তু মনে মনে এক অদ্ভুত আনন্দ অনুভব করে অনন্যা। আরিয়ান, আপনি বড্ড বেশি কথা বলেন। আপনার এই ফ্লার্ট করার অভ্যাসটা কি সব মেয়ের সাথেই? অফিসে তো শুনি সব মেয়েরাই আপনার জন্য পাগল। আরিয়ান হালকা হেসে বাইকের গতি এবার কিছুটা কমিয়ে এনে নরম গলায় বলে, অফিসের মেয়েরা কার জন্য পাগল সেটা দিয়ে আরিয়ানের কি আসে যায় ম্যাম? আরিয়ানের মনটা তো কেবল একজন স্পেশাল মানুষের জন্যই পাগল, যিনি আমাকে নিয়ে ভাবা ছাড়া সারাদিন ফাইলপত্র আর নিয়ম কানুনের চাদরে নিজেকে মুড়ে রাখেন, কিন্তু যার হাসির আড়ালে একটা নিষ্পাপ মেঘবালিকা লুকিয়ে আছে। অনন্যা আরিয়ানের এই কথার কোনো জবাব দিতে পারল না। সে চুপ করে রইল, কিন্তু এবার সে আর নিজেকে আরিয়ানের থেকে দূরে সরিয়ে নেওয়ার অবাস্তব চেষ্টাটা করল না। সে আলতো করে আরিয়ানের কাঁধে নিজের একটা হাত রেখেই বসে রইল। বাতাসের ঝাপটায় তার মনের ভেতরের সব কড়া নিয়ম কানুনগুলো যেন এক এক করে ভেঙে পড়ছিল। বাইকটা এখন প্রগতি সরণির দিকে এগিয়ে চলেছে। চারপাশের দোকানপাট প্রায় বন্ধ। কুয়াশার বৃষ্টির জল মিলে বাতাসে একটা সাদা মাটির গন্ধ ভেসে আসছে। অনন্যা অবচেতন ভাবে আরিয়ানের পিঠের দিকে তাকালো। শার্টের পেছনের অংশটা বৃষ্টির ছাঁটে কিছুটা ভিজে গেছে। এই ছেলেটা তার জন্য এত কষ্ট করছে, অথচ তার বিনিময়ে সে কেবল তাকে বকুনই দিয়ে গেছে। অনন্যা একটু নিচু স্বরে কিছু বলে যাতে আরিয়ান শুনতে পায়। আরিয়ান, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দিবেন? বসের প্রতিটা কথাই তো আমার জন্য বেদ বাক্য ম্যাম। বলুন, কি জানতে চান? আজ কোনো লুকোছাপা নেই। আপনি কি আসলেই আমাকে এই বয়সের আর পদের ডিউটি বাদ দিয়ে অন্য চোখে দেখেন, নাকি এটা জাস্ট আপনার একটা সাময়িক ইনফ্যাকচুয়েশন? আপনি জানেন তো আমি আপনার চেয়ে বয়সে কত বড়? সমাজের চোখে এটা। অনন্যার কথা শেষ হতে না দিয়েই বাইকটা রাস্তার একপাশে একটা বড় কৃষ্ণচূড়া গাছের নিচে থামালো। সে ইঞ্জিনটা বন্ধ করে অনন্যার দিকে ঘুরে বলল, সমাজ, বয়স, পদ। ম্যাম, আপনি কি সবসময় এই শব্দগুলোর খাঁচাতেই বন্দি থাকবেন? অনন্যা বাইক থেকে নেমে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আরিয়ানও বাইক থেকে নেমে তার মুখোমুখি এসে দাঁড়ালো।
সোডিয়ামের আলোয় আরিয়ানের চোখ দুটো আজ অন্যরকম দীপ্ত দেখাচ্ছিল। অনন্যার আরো এক ধাপ কাছে এসে গলার স্বর একদম খাদে নামিয়ে বলে, বয়সটা তো শুধু ক্যালেন্ডারের পাতায় কয়েকটা সংখ্যার যোগ বিয়োগ ম্যাম, কিন্তু হৃদয়ের ক্যালেন্ডারে বয়স বলে কিছু হয় না। সেখানে আমরা দুজনেই এক বসন্তে দাঁড়িয়ে আছি। আমি যখন আপনার দিকে তাকাই, আমি কোনো সিএফও ম্যাডামকে দেখি না, আমি দেখি একজন অসাধারণ পবিত্র মনের নারীকে, যাকে আগলে রাখার দায়িত্বটা আমি মন থেকে নিতে চাই। আপনার কি আমার জন্য কিছুই মনে হয় না? একবার বুক চাপড়ে বলুন তো, এই রাইডে আপনার মন একটু কাঁপেনি? অনন্যা আরিয়ানের এত কাছাকাছি চলে আসায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। সে আরিয়ানের চোখের দিকে তাকাতে পারছিল না। আরিয়ানের কথার সত্যতা সে নিজের ভেতর অনুভব করছিল, কিন্তু তার দীর্ঘদিনের গড়ে তোলা আত্মসম্মান আর সমাজের ভয় তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। আমি আমি জানি না আরিয়ান, আমার জীবনটা আপনার মতো এত সহজ নয়। আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, আমাকে একটু সময় দিন। এভাবে হুট করে আমি কোনো ডিসিশন নিতে পারবো না। অনন্যার মুখের দ্বিধা দেখে মুচকি হাসলো। সে আর জোর করলো না। ঠিক আছে ম্যাম, আমি আপনাকে জোর করব না। ভালোবাসায় কোনো জোর চলে না। তবে মনে রাখবেন, এই জুনিয়র বর কিন্তু আপনার উত্তরের জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছে। এবার চলুন, অনেক রাত হলো, কাকিমা হয়তো চিন্তা করছেন। অনন্যা মনে মনে আরিয়ানের এই ম্যাচিউরিটি দেখে অবাক হলো। ছেলেটা যেমন চঞ্চল তেমনই পরিস্থিতি বুঝতে পারে। সে আবার বাইকের পেছনে গিয়ে বসলো, তবে এবার তার বসার ভঙ্গিতে আর কোনো আড়ষ্টতা ছিল না। সে আরিয়ানের কাঁধটা একটু ভরসা নিয়েই ধরে বসলো। বাইকটা অবশেষে এসে থামলো উত্তরার সেই চেনা অ্যাপার্টমেন্টের সামনে। অনন্যা বাইক থেকে নেমে তার শাড়িটার চুলগুলো একটু গুছিয়ে নিল। তার পুরো শরীর জুড়ে এখন এক অদ্ভুত ভালো লাগার রেশ। গাড়ি থেকে নেমে ব্যাগটার থেকে চাবি বের করতে করতে বলল, আরিয়ান, আপনার শার্টটা তো পুরো ভিজে গেছে। উপরে আসবেন, এক কাপ গরম কফি খেয়ে যেতেন। মা হয়তো এখনো জেগে আছেন। বাইকের হ্যান্ডেলে হাত রেখে হাসি মুখে অভাবেই বলল, আজ নয় ম্যাম, আজ যদি উপরে যাই আর কাকিমা যদি আমাদের এই কেমিস্ট্রি দেখে ফেলেন, তাহলে অফিসের আগেই বাড়িতে আমার চাকরি নট হয়ে যাবে। তার চেয়ে বরং কাল অফিসে ফ্রেশ মুডে কফি খাওয়া যাবে। আপনি ভেতরে যান। ঠিক আছে, সাবধানে বাইক চালাবেন, আর বাসায় পৌঁছে আমাকে একটা টেক্সট করবেন, মনে থাকবে? অবাক হওয়ার ভান করে কপালে হাত ঠেকিয়ে বলল, ওরে বাবা, বসের হুকুম, তাও আবার পার্সোনাল কেয়ারের সাথে। এই টেক্সট তো আমি এক সেকেন্ডও লেট করব না ম্যাম। গুড নাইট মাই বিউটিফুল বস। আরিয়ান বাইক স্টার্ট দিয়ে তীব্র গতিতে অন্ধকারের বুক চিরে চলে গেল। অনন্যা গেট দিয়ে ভেতরে ঢুকলো। লিফটে ওঠার সময় সে নিজের অজান্তেই গুনগুন করে একটা পুরনো গানের সুর বাজছিল। রুমে ঢুকে অনন্যা যখন ফ্রেশ হয়ে বিছানায় বসলো, ঠিক তখনই তার ফোনটা ভাইব্রেট করে উঠল। আরিয়ানের মেসেজ, বাসায় পৌঁছে গেছি ম্যাম। আপনার সুবাসটা এখনো আমার জ্যাকেটে লেগে আছে। আজকে রাতটা আমার জীবনের সেরা রাত ছিল। আশা করি আপনার ড্রিমসেও আজ কোনো ফাইন্যান্সিয়াল অডিট আসবে না, শুধু এই জুনিয়রটাই আসবে। গুড নাইট। অনন্যা মেসেজটা পড়ে ফোনের স্ক্রিনটা বুকের কাছে চেপে ধরলো। তার ঠোঁটের কোণে এক চিলতে অকৃত্রিম গাঢ় সুখের হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবলো, নিয়মের দেওয়ালটা হয়তো আর বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। জুনিয়র আরিয়ানের রোমান্টিক ঝড় তার গোছানো জীবনটাকে পুরোপুরি এলোমেলো করে দিতে শুরু করেছে। আর এই এলোমেলো হওয়াটা সে এখন মনে প্রাণে উপভোগ করছে। সকালের চনমনে রোদটা এসে পড়েছে উত্তরার অ্যাপার্টমেন্টের লিভিং রুমে। চারিদিকের পরিবেশটা বেশ শান্ত, গোছানো এবং পরিপাটি। অনন্যা রাইহানের মা সুফিয়া বেগম সোফায় বসে বেশ আয়েশ করে টেলিভিশন দেখছিলেন, কিন্তু আজ বসার ঘরের চিত্রটা প্রতিদিনের মতো একঘেয়ে নয়। ঘরের মাঝখানের কাঠের টি টেবিলটার ওপর সাজানো এক ঝুড়ি তাজা আপেল, মাল্টা আর আঙুর। আর সেই টেবিলের একপাশে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে নিখুঁত ছাঁচে ফল কাটছে একজন সুদর্শন যুবক। পরনে তার নেভি ব্লু ফর্মাল শার্ট ইন করা, কিন্তু হাতে দুটো কনুই পর্যন্ত গোটানো। মুখে এক চিলতে অমায়িক আর বিনয়ী হাসি। সে আর কেউ নয়, স্বয়ং আরিয়ান আহমেদ। ঠিক এই সময়েই খট করে ফ্ল্যাটের মেইন ডোরটা খুলে গেল। অফিস থেকে লাঞ্চ আওয়ারের একটা জরুরি ফাইলের কাজে মাত্রই বাড়ি ফিরেছে অনন্যা।
দরজার লকটা খুলে ভেতরে পা দিতেই তার চোখে গেল ড্রয়িং রুমের দিকে। আর সেখানে আরিয়ানকে এভাবে ঘরের ছেলের মতো ফল কাটতে দেখে অনন্যা যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। তার হাতের লেদার ব্যাগটা হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। আরিয়ান, আপনি এখানে? মা, ওকে চেনো তুমি? ও আমাদের ফ্ল্যাটে কিভাবে এলো? আর ও এখানে বসে ফল কাটছে কেন? ও মা, অনন্যা, তুই এত অবাক হচ্ছিস কেন রে? আরিয়ান তো তোর অফিসেরই কলিগ, তোর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। কত ভালো আর লক্ষ্মী ছেলে রে। আজ দুপুরে আমি যখন কাঁচা বাজার থেকে ভারী ব্যাগগুলো নিয়ে লিফটের সামনে আসলাম, তখন দেখি আরিয়ান আমাদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখেই ও এক দৌড়ে এলো, সব ব্যাগ নিজের হাতে নিল, তারপর একদম ফ্ল্যাটের ভেতরে এনে দিল। আমি তোকে কতবার বলেছি আমার এই হাঁটুর ব্যথার জন্য ভারী জিনিস টানতে পারি না, আর তোর এই অফিসের জুনিয়র ছেলেটা এক কথায় সব করে দিল। চোখ সরু করে আরিয়ানের দিকে তাকিয়ে মনে মনে রাগ আর বিস্ময় চেপে বলে, ও আমাদের বিল্ডিং এর নিচে কি করছিল? আর বাজার দিয়ে গেছে ভালো কথা, কিন্তু ও ড্রয়িং রুমে বসে ফল কাটছে কেন মা? ফল কাটার ছুরিটা টেবিলের ওপর রেখে অত্যন্ত ভদ্র ও বিনীত ভাবে দাঁড়িয়ে, আরে না না কাকিমা, আপনি অনন্যা ম্যামকে বকবেন না, এটা তো আমার পরম কর্তব্য। অনন্যা ম্যাম অফিসে দিনরাত আমার এত খেয়াল রাখেন, কাজের কোনো ভুল হলে মা বোনের মতো বুঝিয়ে দেন, তাই ওনার মাকে একটু সাহায্য করা তো আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না ম্যাম? রাগ সামলাতে না পেরে দাঁতে দাঁত চেপে আরিয়ানের আরো কাছে এসে নিচু স্বরে বলে, আমি আপনার খেয়াল রাখি কখন? আর আমি আপনাকে কবে মা বোনের মতো বুঝিয়েছি আরিয়ান? অফিসে তো আপনি রোজ আমার ঝাড় খান। সোফিয়া বেগমের দিকে তাকিয়ে মুখের ভাবটা একদম নিষ্পাপ বাচ্চার মতো করে। দেখুন কাকিমা, ম্যাম বাড়িতে এসেও কেমন রেগে যাচ্ছেন, অফিসেও ওনার এই এক রূপ, সারাক্ষণ আমাকে এভাবে বকেন আর স্যালারি কাটার ভয় দেখান। কিন্তু আমি জানি ওনার ওপরের খোলসটাই শুধু শক্ত, ভেতরটা একদম মাখনের মতো নরম। আরিয়ানের কথায় সায় দিয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে সুফিয়া বেগম বলেন, একদম ঠিক বলেছিস বাবা আরিয়ান। ও ছোটবেলা থেকে এমন, বাইরে নিজেকে খুব কড়া দেখায়, কিন্তু মনে ওর কোনো প্যাচ নেই। তুই একদম কিছু মনে করিস না বাবা, তুই বস। ও একটু রেগে থাকলেই এমন করে। তুই একটু অফিসে ওর খেয়াল রাখিস তো বাবা। মেয়েটা সারা দিন না খেয়ে শুধু কাজ করে। অনন্যাকে আড়াল করে সুফিয়া বেগমকে চোখ মেরে মুচকি হাসে আরিয়ান। আপনি একদম নিশ্চিন্ত থাকুন কাকিমা, এখন থেকে ওনার ডায়েট, ওনার মুড আর ওনার জীবনের সব দায়িত্ব আমার। ম্যামকে টেক কেয়ার করার জন্য আমি 24 ঘন্টাই ডিউটি দিতে রাজি আছি। অনন্যার সহ্য করতে পারল না। সে আরিয়ানের এই অতিরিক্ত চালাকি আর মায়ের সামনে এভাবে ঘরের ছেলে সেজে থাকার রহস্যটা ভেদ করতে চাইল। সে আরিয়ানের শার্টের হাতাটা শক্ত করে ধরল, কড়া গলায় বলল, আরিয়ান, একটু রান্নাঘরে আসুন তো, আপনাকে এক কাপ চা বানিয়ে দেই, তারপর আপনি দয়া করে নিজের বাসায় যান। মা, আমি আসছি। আরিয়ানকে প্রায় টেনেই রান্নাঘরের ভেতর নিয়ে এলো অনন্যা। ভেতরে ঢুকেই সে রান্নাঘরের কাঠের দরজাটা টেনে দিল, যাতে বাইরের ড্রয়িং রুম থেকে মা কিছু শুনতে না পান। রান্নাঘরের ছোট জায়গাটায় আরিয়ান আর অনন্যা এখন একদম মুখোমুখি। আরিয়ানের শরীর থেকে সেই চিরচেনা ব্লুডি ক্যানেল পারফিউমের সুবাস বেরোচ্ছে, যা অনন্যাকে মুহূর্তের মধ্যে অবশ করে দেয়। দুই হাত বুকের উপর বেঁধে আরিয়ানের বুকের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলে, এবার বলুন আরিয়ান, হোয়াট ইজ দিস ননসেন্স? আপনি আমার বাড়ির ঠিকানা জানলেন কি করে? আর আমাদের বিল্ডিং এর নিচেই কেন ঘুরঘুর করছিলেন? আপনি কি আমাকে স্টক করছেন? রান্নাঘরের কাউন্টারে হেলান দিয়ে অনন্যার এত কাছাকাছি আসায় তার চোখের দিকে তাকিয়ে একটুও না ঘাবড়ে বলে, স্টলকিং? আরে না ম্যাম, এটা কি স্টলকিং বলে না, এটাকে বলে ভালোবাসার টানে চলে আসা। আর ঠিকানা জানাটা তো কোনো বড় ব্যাপার না, বসের প্রোফাইল ফাইল তো আমার ডেস্কেই থাকে। আজ লাঞ্চ আওয়ারে আপনি হুট করে চলে এলেন, আমার মনটা কেমন যেন ছটফট করছিল, তাই বাইক নিয়ে জাস্ট আপনার বাড়ির নিচে এসে দাঁড়িয়েছিলাম। কাকিমাকে দেখাটা তো একদম গড গিফটেড কোইন্সিডেন্স। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গলার স্বর কিছুটা নরম করে বলে, আপনি বড্ড বেশি রিস্ক নিচ্ছেন আরিয়ান। মা যদি আমাদের ব্যাপারে একটুও টের পান,
তাহলে কিন্তু খুব খারাপ হবে। মা খুব রক্ষণশীল, ওনার ধারণা আমি অফিসের কোনো বড় পদের সমবয়সী কাউকে বিয়ে করব। আপনার এই জুনিয়র পদ আর বয়সের কথা জানলে ওনার হার্ট অ্যাটাক হতে পারে। অনন্যার আরো এক ধাপ কাছে এসে অনন্যার শাড়ির আঁচলটা আলতো করে ছুঁয়ে দিয়ে, কাকিমা রক্ষণশীল হতে পারেন ম্যাম, কিন্তু ওনার মনটা খুব ভালো। আর আপনিই তো বললেন আমি জুনিয়র, আমার নাকি ম্যাচিউরিটি কম। কিন্তু দেখুন, মাত্র আধা ঘন্টার মধ্যে আমি আপনার মায়ের মন জয় করে ফেলেছি। কাকিমা তো এখন আপনার চেয়ে আমাকেই বেশি ভালোবাসেন। চট করে আঁচলটা টেনে নিয়ে আরিয়ানের বুকে একটা হালকা ধাক্কা দিল। ফাজলামি বন্ধ করুন। মা সরল সহজ মানুষ, তাই আপনার মিষ্টি কথায় ভুলে গেছেন। কিন্তু আপনি কি ভেবেছেন এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন চলবে? অফিসার রাইমা অলরেডি সন্দেহ করছে। আমাদের ক্যাফেটেরিয়ার গল্প পুরো ফ্লোরে চওর হয়ে গেছে। ধাক্কাটা খেয়েও মুচকি হেসে আরিয়ান অনন্যার দুই কাঁধ আলতো করে ধরে নিজের দিকে সোজা করে বলে, রাইমা আপু সন্দেহ করলে করুক ম্যাম, আমি তো কোনো অন্যায় করছি না। আমি আমার সিনিয়র ম্যামকে মন থেকে ভালোবাসি, আর ওনাকে আমার বউ বানিয়ে ছাড়বো, ও বাচ্চার মাও বানাবো। এই আরিয়ান আহমেদ কখনো মাঝ রাস্তায় হাত ছাড়ে না। কাকিমার মন যখন জয় করেছি তখন ওনার জামাই হওয়ার যোগ্যতাও প্রমাণ করেই ছাড়বো। অনন্যা আরিয়ানের এই আত্মবিশ্বাসী কথার সামনে স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাচ্ছিল। আরিয়ানের হাতের স্পর্শ তার কাঁধ বেয়ে কোমরে চলে গেল। তারপর ধীরে ধীরে ঠোঁটের কাছে এগোতেই অনন্য মুখ ঘুরিয়ে নিল। অনন্যার পুরো শরীরে এক অদ্ভুত অবশ অনুভূতি ছড়িয়ে দিচ্ছিল। সে চট করে আরিয়ানের হাত দুটো সরিয়ে দিল। নিজেকে সামলে নিয়ে ওভেনের দিকে তাকিয়ে বলল, আপনি যান, ড্রয়িং রুমে বসুন, আমি চা নিয়ে আসছি। আর চা খেয়েই কিন্তু আপনি বিদায় হবেন, মনে থাকে জানো। জো হুকুম মাই বিউটিফুল সিএফও। চায়ের চিনিটা একটু বেশি দেবেন, আপনার রাগী মেজাজের সাথে ব্যালেন্স করতে হবে তো। 10 মিনিট পর অনন্যা দুটি চায়ের কাপ হাতে ড্রয়িং রুমে ফিরে এলো। সে দেখলো আরিয়ান আর তার মা ততক্ষণে টেলিভিশনের খবর ছেড়ে কোনো একটা পুরনো পারিবারিক বিষয়ে বেশ মেতে উঠেছেন। আরিয়ান সুফিয়া বেগমের বাতের ব্যথার জন্য একটা চমৎকার ঘরোয়া তেলের রেসিপি বলে দিচ্ছে, আর সুফিয়া বেগম মন্ত্রমুগ্ধের মতো তা শুনছেন। সুফিয়া বেগম চায়ের কাপটা আরিয়ানের হাতে দিয়ে বলে, নে বাবা আরিয়ান, চা খা। অনন্যা চাটা ভালোই বানায়। আচ্ছা আরিয়ান, তোর বাসায় কে কে আছে রে বাবা? চায়ের কাপে চুমুক দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলে, কাকিমা, আমার বাবা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, আর মা তো গৃহিণী। আমার একটা ছোট বোন আছে, ও এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাকিমা। বাহ, খুব সুন্দর পরিবার তো। আজকালকার দিনে তোর মতো এত নম্র ভদ্র আর বড়দের সম্মান করা ছেলে পাওয়াই যায় না। অনন্যার অফিসের বাকি ছেলেগুলো তো কেমন যেন অহংকারী, কথাই বলতে চায় না। সোফায় বসে কফিতে চুমুক দিতে দিতে মায়ের কথা শুনে মনে মনে বলল, মা, তুমি যদি জানতে এই নম্র ছেলেটা অফিসে আমার সাথে কিভাবে ফ্লার্ট করে, তাহলে তুমি নিজেই ওকে বাড়ি থেকে বের করে দিতে। চা খাওয়া শেষ করে আরিয়ান ঘড়ির দিকে তাকালো। দুপুর 2:30 বাজে। এবার তাকে অফিসে ফিরতে হবে, না হলে বাকি কলিগরা সন্দেহ করতে পারে। সোফা থেকে উঠে দাঁড়িয়ে সোফিয়া বেগমের পা ছুঁয়ে সালাম করতে করতে বলে, কাকিমা, আজ তাহলে আসি। অফিসে আবার বিকেলের শিফটের কিছু কাজ বাকি আছে। ম্যাম তো আবার কাজে কোনো ভুল পছন্দ করেন না। লেট হলে আমার স্যালারি কেটে নেবেন। আরিয়ানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। আচ্ছা বাবা, সাবধানে যাস। আর শোন, যখনই এই দিকে আসবি আমাদের বাসায় আসবি কিন্তু। অনন্যা তোকে অফিসে যতই বকুক তুই কিছু মনে করিস না। ও আসলে একাকিত্বে ভুগতে ভুগতে এমন হয়ে গেছে। অনন্যার দিকে এক নজর তাকিয়ে চোখ টিপে বলে, একদম মনে করব না কাকিমা। ম্যামের বকুনি তো আমার জন্য আশীর্বাদ। আসি ম্যাম, অফিসে দেখা হচ্ছে। আরিয়ান ফ্ল্যাট থেকে বের হয়ে যেতেই অনন্যা দরজাটা বন্ধ করে দিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের পাশে এসে বসলো। অনন্যার দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলে, দেখ অনন্যা, ছেলেটা কিন্তু হীরের টুকরো। বয়স হয়তো তোর চেয়ে একটু কমই হবে দেখতে, কিন্তু ওর ভেতরের পারিবারিক শিক্ষাটা দারুণ। আজকালকার যুগের ছেলেদের মধ্যে এই জিনিসটা দেখাই যায় না। তোর জন্য যদি এমন কোনো ছেলে পেতাম, আমি চোখ বন্ধ করে তোকে বিয়ে দিয়ে দিতাম।
অনন্যা মায়ের কথা শুনে চমকে উঠল। সে চায়ের খালি কাপটার দিকে তাকিয়ে রইল। মায়ের অবচেতন মনের এই রায় কি তাদের ভবিষ্যতের কোনো ইঙ্গিত? আরিয়ান বয়সে ছোট হতে পারে, পদে ছোট হতে পারে, কিন্তু সে যেভাবে মাত্র এক দেখায় তার মায়ের মন জয় করে নিয়েছে তা কোনো সাধারণ ছেলের পক্ষে সম্ভব নয়। অনন্যা নিজের ঘরের জানালায় গিয়ে দাঁড়ালো। নিচে দেখা যাচ্ছে আরিয়ান তার স্পোর্টস বাইকটা স্টার্ট দিচ্ছে। বাইকে ওঠার আগে আরিয়ান একবার ওপরের দিকে তাকালো এবং অনন্যাকে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখে হাত নাড়লো। অনন্যাও নিজের অজান্তেই কাঁচের ওপার থেকে একটা আলতো হাত নাড়লো। তার মনে হলো সে ঝড়ের পূর্বাভাস সে প্রথম পর্বে পেয়েছিল তা এখন তার পারিবারিক জীবনেও প্রবেশ করতে শুরু করেছে। আর এই ঝড়ের গতি থামানোর ক্ষমতা কর্পোরেট সিএফ অনন্যা রায়হানের আর নেই। নেক্সট গ্লোবাল অফিসের 15 তলার ওপরে একটা চমৎকার ছাদ বাগান বা রুফটপ গার্ডেন আছে। অফিসের ক্লান্তি দূর করতে কর্মচারীরা মাঝে মাঝে এখানে আসে, তবে সন্ধ্যার এই সময়ে সাধারণত ছাদটা ফাঁকাই থাকে। অনন্যা রায়হান রুফটপের স্টিলের রেলিংটা ধরে দূর দিগন্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়। তার পরনের সুতি জামদানির শাড়ির আঁচলটা উত্তরের হালকা বাতাসে উঠছে। চোখের চশমাটা খুলে সে এক হাতে ধরে রেখেছে। আজ সারাদিন সে আরিয়ানের সাথে চোখ মেলাতে পারেনি। দুপুরের সেই পারিবারিক ঘটনার পর থেকে অনন্যার ভেতরের দ্বিধা দ্বন্দ্বগুলো এক বিশাল পাহাড়ের রূপ নিয়েছে। একদিকে তার দীর্ঘদিনের গড়া সামাজিক মর্যাদা, কেরিয়ারের অহংকার, আর অন্যদিকে একটা চনমনে নিঃস্বার্থ ভালোবাসার টান। এই দুয়ের মাঝে পড়ে তার মনটা আজ বড্ড ব্যাকুল। ঠিক তখনই পেছনের শুকনো পাতার ওপর কারো পায়ের আওয়াজ হলো। অনন্যাকে ঘুরে তাকাতে হলো না। বাতাসে ভেসে আসা চেনা পারফিউমের সুভাষিতাকে বলে দিল কে এসেছে। আরিয়ান এসে অনন্যার থেকে ঠিক এক হাত দূরত্ব বজায় রেখে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো। তার চোখে আজ সেই চেনা দুষ্টুমিটা নেই, বরং এক অদ্ভুত শান্ত আর গভীর গাম্ভীর্য নেমে এসেছে। আরিয়ান সোজা সামনের দিকে তাকিয়ে খুব নরম অথচ স্পষ্ট গলায় বলে, ম্যাম, আজকে কোনো ফাইজলামি করতে আসিনি। কোনো জুনিয়র সেজে বসের মন ভালো করার বাহানাও নেই। আজ একটা কথা খুব সিরিয়াসলি বলতে চাই। একটু অবাক হয়ে আরিয়ানের প্রোফাইলের দিকে তাকিয়ে নিজের গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, বলুন আরিয়ান, হঠাৎ এত গম্ভীর কেন আপনি? অফিসে কোনো প্রবলেম হয়েছে নাকি ব্যালেন্স শিটে কোনো গোলমাল হলো? ধীরে ধীরে অনন্যার দিকে ঘুরে দাঁড়িয়ে অনন্যার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, না ম্যাম, অফিসের কোনো গোলমাল হয়নি। গোলমালটা আমার ভেতরে হয়েছে। আজ কাকিমার সামনে যখন দাঁড়িয়েছিলাম তখন আমার মনে হয়েছে আমি যদি আজকেও নিজেকে লুকিয়ে রাখি তাহলে হয়তো আমি নিজের সাথে আর আপনার সাথে অন্যায় করব। এই বলে আরিয়ান একটু ইতস্তত করলো। তারপর অত্যন্ত সাহসের সাথে এগিয়ে এসে অনন্যার নরম হাতটা নিজের দুই হাতের তালুর মাঝে তুলে নিল। অনন্যা চমকে উঠল। হাতটা সরিয়ে নেওয়ার একটা মৃদু চেষ্টা করলো, কিন্তু আরিয়ানের হাতের বাঁধন আলতো হলেও তাতে এক অলঙ্ঘনীয় অধিকার ছিল। অনন্যার চোখের গভীরে নিজের দৃষ্টি ডুবিয়ে দিয়ে বলে, আমি জানি আমি আপনার চেয়ে বয়সে ছোট অনন্যা, পদেও ছোট, স্যালারিতেও ছোট। এই কর্পোরেট দুনিয়ায় আপনার যে স্ট্যাটাস তার ধারে কাছে যাওয়ার যোগ্যতাও হয়তো আমার এই মুহূর্তে নেই। কিন্তু বিশ্বাস করুন, আমার এই ভালোবাসাটা কোনো দিক থেকে ছোট নয়। আমি আপনাকে ভালোবাসি অনন্যা, কোনো অফিসের বসের খাতিরে নয়, কোনো সাময়িক মোহ থেকে নয়। একজন সম্পূর্ণ নারী হিসেবে আমি আপনাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত পাশে চাই। আরিয়ানের মুখ থেকে সরাসরি নিজের নামটা শুনে অনন্যার বুকের ভেতর যেন একটা শক্তিশালী ভূমিকম্প হয়ে গেল। এতদিন সে আরিয়ানকে আপনি বলে সম্বোধন করলেও আরিয়ান তাকে সবসময় ম্যাম বলেই ডেকে এসেছে। আজ প্রথমবার আরিয়ানের মুখে অনন্যা ডাকটা তার কান ভেদ করে সরাসরি মগজে গিয়ে আঘাত করলো। অনন্যার চোখ দুটো ছলছল করে উঠল। সে জোর করে নিজের হাতটা আরিয়ানের কাছ থেকে ছাড়িয়ে নিল এবং উল্টে ঘুরে দাঁড়ালো যাতে আরিয়ান তার চোখের জল দেখতে না পায়। কাঁপানো গলায় অনন্যা নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করে। আরিয়ান, আপনি কি পাগল হয়েছেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন আর কার সাথে কথা বলছেন?
সমাজ কি বলবে সেটা একবারও ভেবেছেন? অফিসের লোক যদি জানতে পারে আমাদের এই ক্যারিয়ার, এই রেপুটেশন সব এক নিমেষে শেষ হয়ে যাবে। লোকে বলবে একটা সিনিয়র মেয়ে তার জুনিয়র ছেলেকে ফাঁদে ফেলেছে। আমাদের বয়সের ডিফারেন্সটা বোঝেন আপনি? 5 বছরের ছোট আপনি আমার থেকে। অনন্যা ঠিক পেছনে এসে দাঁড়িয়ে তার কাঁধের খুব কাছাকাছি নিজের মুখটা এনে নিচু স্বরে বলে, সমাজকে আমাদের সুখ দুঃখের হিসাব রাখে অনন্যা? আমরা যখন একাকিত্বে ভুগি, সমাজ কি এসে আমাদের পাশে বসে? সমাজ আমাদের সংসার চালাবে না। আর বয়সের ডিফারেন্সটা তো শুধু ক্যালেন্ডারের পাতায় কয়েকটা সংখ্যার তারতম্য। হৃদয়ের ক্যালেন্ডারে তো আমরা দুজনেই এক বসন্তে এক মোহনায় দাঁড়িয়ে আছি। আপনি বাইরে থেকে যতই নিয়মের দেয়াল তুলুন না কেন, আমি জানি এই দেয়ালের ওপারে একটা মন আছে যা আমার জন্য কাঁদে। অনন্যা চুপ করে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। অনন্যাকে নিচের দিকে আলতো করে ঘুরিয়ে তার গাল থেকে অশ্রুটা নিজের আঙ্গুল দিয়ে মুছে দিয়ে, সত্যি করে বলুন তো অনন্যা, আপনার কি আমার জন্য সত্যি কিছুই মনে হয় না? এই যে আমি রোজ লেট করি, রোজ আপনার বকুনি খাই, আপনার টেবিলে কফির কাপ রাখি, এগুলো কি আপনার মনে কোনো দোলা দেয় না? এই যে হুটহাট আপনাকে ছুঁয়ে দেই, আপনার কি মনে অস্থিরতা জাগে না? যদি আপনার মনে আমার জন্য বিন্দুমাত্র জায়গা না থাকে, আপনি আজই আমাকে এই চাকরি থেকে ফায়ার করে দিন। আমি আর কখনো আপনার সামনে আসব না। কিন্তু যদি মনে বিন্দুমাত্র ভালোবাসা থাকে, তবে এই সমাজের ভয় পেয়ে নিজেকে কষ্ট দেবেন না। অনন্যা আরিয়ানের এই তীব্র ভালোবাসার আকুতির সামনে নিজের সব আত্মরক্ষা হারিয়ে ফেলল। সে আরিয়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো চপলতা নেই, আছে কেবল এক সমুদ্র পরিমাণ সততা আর আশ্রয়। অনন্যা নিজের মুখটা নিচু করে নিল, খুব নিচু স্বরে ডুকরে কেঁদে ওঠার মতো করে। আমি জানি না আরিয়ান, আমি সত্যি খুব কনফিউজড। আমার পুরো জীবনটা একটা ছকে বাঁধা ছিল, সেখানে আপনি এসে সব এলোমেলো করে দিয়েছেন। আমাকে একটু সময় দিন, আমি এত বড় একটা সত্যকে হুট করে মেনে নিতে পারছি না। অনন্যার মাথায় আলতো করে হাত রেখে মুখে একটা স্বস্তির মিষ্টি হাসি এনে বলে, আমি আপনাকে জোর করব না অনন্যা। ভালোবাসায় কোনো তাড়া নেই, কোনো জবরদস্তি নেই। এই জুনিয়র বর যখন আপনার মনে লাইসেন্স পেয়েছে, তখন সে আপনার অফিসিয়াল হ্যাঁ শোনার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছে। আপনি সময় নিন। ছাদ বাগানের চারপাশে নিয়ন আলোগুলো ততক্ষণে জ্বলে উঠেছে। নিচের রাজপথে গাড়ির হর্ন আর ব্যস্ত শহরের কোলাহল। কিন্তু এই 15 তলার ছাদে দাঁড়িয়ে থাকা দুটি মানুষের কাছে এখন পুরো পৃথিবী স্তব্ধ। অনন্যা তার শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিল। সে আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। এতদিন যে একাকিত্বের বোঝা সে একা বয়ে বেড়াচ্ছিল, আজ মনে হচ্ছে সেই বোঝা ভাগ করে নেওয়ার মতো একজন শক্ত মানুষ সে খুঁজে পেয়েছে, যে বয়সে ছোট হলেও মনে অনেক বেশি পরিপক্ক। চশমাটা আবার চোখে পড়ে মুখে হালকা গম্ভীর ভাব ফিরিয়ে আনার চেষ্টা করে। অনেক রাত হচ্ছে আরিয়ান, এবার আমাদের নিচে যাওয়া উচিত। কেউ দেখে ফেললে কিন্তু সত্যিই প্রবলেম হবে। আবার তার সেই চেনা দুষ্টু হাসিতে ফিরে গিয়ে হাত দুটো পকেটে পুরে বলে ওঠে, জো হুকুম সিএফও ম্যাম। তবে একটা কথা বলবো। আবার কি? আজ প্রথমবার আপনাকে অনন্যা বলে ডেকেছি। নামটা কিন্তু আপনার মতোই ভীষণ সুন্দর। মনে হচ্ছিল কোনো স্বর্গের অপ্সরাকে ডাকছি। মুখ চেপে হেসে ফেলে। আরিয়ানের বুকে নিজের ফাইলটা দিয়ে একটা হালকা ধাক্কা দিয়ে, ফাজিল ছেলে একটা, যান বলছি, নিচে যান। কাল সকালের অডিট রিপোর্ট যদি টাইমে রেডি না পাই, তবে সত্যি স্যালারি কাটবো। তখন আর অনন্যা ডেকেও লাভ হবে না। ইয়েস ম্যাম। বসের হুকুম শিরোধার্য। রিপোর্টের পাতায় পাতায় ভালোবাসার ডেটা এন্ট্রি করে কাল সকালে আপনার টেবিলে হাজির করব। আরিয়ান দ্রুত পায়ে ছাদের দরজার দিকে এগিয়ে গেল। অনন্যা ছাদের রেলিংয়ে হেলান দিয়ে আরিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতরের মেঘগুলো যেন কেটে গিয়ে এক নতুন চাঁদের আলো ফুটতে শুরু করেছে। সমাজ আর বয়সের যে দেওয়ালটা এতক্ষণ পাহাড়ের মতো মনে হচ্ছিল, আরিয়ানের একটা খাতের স্বীকারোক্তি যেন সেই দেওয়ালটাকে এক নিমেষে বালির প্রাসাদের মতো ধসিয়ে দিল। অনন্যা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। আজকের রাতটা তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলো, যে অধ্যায়ের নাম ভালোবাসা। বাইরে আজ কোনো বৃষ্টি নেই। জুলাইয়ের কড়া রোদ চারিদিকের কাঁচ ঘেরা বহুতল ভবনগুলোর ওপর এসে আছড়ে পড়ছে। নেক্সাস গ্লোবাল অফিসের ভেতর যথারীতি এসি চলছে পুরোদমে,
কিন্তু ফিনান্সিয়াল সেকশনের পরিবেশটা আজ কেমন যেন থমথমে। প্রতিদিন সকাল 9টা বাজার আগেই যে ডেস্কে একটা ল্যাপটপ, ব্যাগ, একটা নীল রঙের জলের বোতল আর একটা চনমনে হাসি এসে হাজির হতো, আজ সেই 23 নম্বর ডেস্কটা একদম খাখা করছে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা বেজে 30 মিনিট। আরিয়ান এখনো আসেনি। কোনো ক্যাজুয়াল লিভ বা সিক লিভের মেইলও HR-এ আসেনি। অনন্যা নিজের অজান্তেই বারবার ফোনটা হাতে নিচ্ছিল। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সটা খুলছিল। শেষ মেসেজটা কাল রাতে 11টায় আরিয়ানই পাঠিয়েছিল। বাসায় পৌঁছে গেছি ম্যাম, কাল সকালে দেখা হচ্ছে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। অনন্যার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি আর অদ্ভুত ব্যাকুলতা দলা পাকিয়ে উঠছিল। সে কলমটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে 2 হাতে মাথাটা চেপে ধরলো। ঠিক তখনই কেবিনের দরজাটা দুটো চেনা টোকা পড়লো। অনন্যা চট করে নিজেকে সামলে নিয়ে বসলো। ভাবলো হয়তো আরিয়ান এসেছে, কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকলো রাইমা। তার হাতে কিছুটা নতুন এমপ্লয়ি পলিসির ড্রাফট। অনন্যার টেবিলের সামনে এসে ফাইলগুলো রেখে অনন্যার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাইমা বলে, কিরে অনন্যা, আজ ফিনান্সিয়াল রিপোর্টের ফার্স্ট ড্রাফটটা দেওয়ার কথা ছিল 11:30টায়, এখনো মেল আসেনি। তোর মন কোথায় আজ? মুখটা তো শুকনো দেখাচ্ছে কেন? না মানে রাইমা একটু মাথা ধরেছে সকাল থেকে, সংখ্যার হিসেবগুলো কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আই থিঙ্ক একটু কফি খাওয়া দরকার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজ আমাদের সেকশনের অ্যাটেন্ডেন্স কেমন? সবাই এসেছে? সবাই এসেছে রে, শুধু একজন ছাড়া। তোর টিমের সেই চটপুটে জুনিয়র এক্সিকিউটিভ আরিয়ান আজ আসেনি কেন বলতো? তুই জানিস না? অনন্যা নিজের ভেতরের ছটফটানিটা আড়াল করার আপ্রাণ চেষ্টা করে, গলার স্বর শক্ত করে। আমি কিভাবে জানবো? ও তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়, ও টিমের একজন মেম্বার। ও লিভ অ্যাপ্লিকেশন না দিয়ে যদি অ্যাবসেন্ট থাকে তবে কোম্পানির পলিসি অনুযায়ী ওর স্যালারি কাটা যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে অনন্যার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলে রাইমা, নিজের মনকে আর কত লুকাবে অনন্যা? আমি তোর বান্ধবী, তোর চোখের এই ব্যাকুলতা আমি চিনি। তুই সকাল থেকে কাজের বাহানায় অন্তত 50 বার আরিয়ানের খালি ডিস্কের দিকে তাকিয়েছিস, সেটা আমি আমার কেবিন থেকে নোটিস করেছি। শুনলাম আরিয়ানের খুব কড়া জ্বর এসেছে। কাল রাতে নাকি ও প্রচন্ড বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিল, তারপর থেকে নাকি একদম বিছানায়। সাজিদকে ফোন করে ও আজ ছুটি নিয়েছে। প্রচন্ড বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিল। কথাটা শোনা মাত্রই অনন্যার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কাল রাতে আরিয়ান তো তাকেই ড্রপ করতে উত্তরা গিয়েছিল। ফেরার পথে মাঝ রাস্তায় আবার তীব্র বৃষ্টি শুরু হয়েছিল। আর আরিয়ানের জ্যাকেটটা তো অনন্যাকে সেফ রাখার জন্যেই ও নিজের শরীর থেকে খুলে অনন্যার কাঁধে জড়িয়ে দিয়েছিল। ছেলেটা নিজের কথা এক ফোঁটাও ভাবেনি, অথচ অনন্যা তাকে কাল রাতেও শুধু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এক তীব্র অপরাধ বোধ আর যন্ত্রণায় অনন্যার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। রাইমা অনন্যার মুখের রঙের এই আকস্মিক পরিবর্তন খুব মন দিয়ে লক্ষ্য করছিল। সে অনন্যার হাতটা একটু জোরে চাপ দিল। অনন্যা, বয়স বা পদের দোহাই দিয়ে একটা খাঁটি ভালোবাসাকে হাতছাড়া করিস না রে। একটা ছেলে তোকে সত্যি ভালোবাসে, ওর চোখের দিকে তাকালে বোঝা যায় ও তোর জন্য কতটা সিরিয়াস। সমাজ আর অফিসের লোক দুদিন কথা বলবে, তারপর ভুলে যাবে, কিন্তু তুই যদি এই লোকটাকে হারিয়ে ফেলিস, সারা জীবন এই একাকিত্বের খাঁচায় বন্দী হয়ে আফসোস করতে হবে। চোখের কোণায় জমে ওঠা জলটা আর ধরে রাখতে পারল না অনন্যা। নিচু স্বরে বলল, আমি খুব ভয় পাচ্ছি রে রাইমা। আমি ওর চেয়ে 5 বছরের বড়। ও যখন আরো ম্যাচিওর হবে, তখন যদি ওর মনে হয় এই ডিসিশনটা ভুল ছিল, তখন আমি কোথায় যাব? আর আমার মা তো সমাজে খুব ভয় পায়। আরিয়ান বয়সে ছোট হতে পারে, কিন্তু ওর মনের ম্যাচুরিটি আমাদের অফিসের অনেক সিনিয়র ম্যানেজারের চেয়েও বেশি। তুই আজ হাফ ডে লিভ নিয়ে ওর বাসায় যা। ও অসুস্থ, এই সময় ওর পাশে থাকাটা সবচেয়ে বড় ওষুধ হবে। অফিসের কাজ আমি ম্যানেজ করে নিব, যা। অনন্যা আর এক মুহূর্ত দ্বিধা করল না। তার ভেতরের সব কর্পোরেট ইগো, নিয়ম কানুনের দেওয়াল এক নিমেষেই ধসে গেল। সে দ্রুত ল্যাপটপটা লক করলো, ব্যাগটা তুলে নিল এবং রাইমাকে একটা কৃতজ্ঞতার পলক দিয়ে কেবিন থেকে প্রায় দৌড়ে বের হয়ে গেল। অফিসের করিডোর দিয়ে যাওয়ার সময় বাকি কর্মচারীরা অবাক হয়ে দেখছিল। তাদের কঠোর নিয়মানুবর্তী CFO ম্যাডাম আজ অফিস আওয়ারের মাঝখানে এভাবে উদ্ভ্রান্তের মতো কোথায় ছুটে যাচ্ছেন।
কিন্তু অনন্যা আজ কারো চোখের পরোয়া করলো না। তার মনে তখন কেবল একটাই চিন্তা, আরিয়ানের তীব্র জ্বর, আর তার জন্য দায়ী স্বয়ং সে নিজে। অনন্যা যখন নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসলো তখন তার হাত দুটো কাঁপছিল। পার্কিং লট থেকে গাড়িটা বের করে সে সরাসরি ধানমন্ডির দিকে রওনা দিল। আরিয়ানের অফিসিয়াল ফাইলে ওর যে ঠিকানা দেওয়া ছিল ধানমন্ডি 4 নম্বর রোডের একটা পুরনো অ্যাপার্টমেন্ট। রাস্তার জ্যামটা আজ যেন অনন্যার ধৈর্যের চরম পরীক্ষা নিচ্ছিল। প্রতিটা রেড সিগন্যালে গাড়ি থামলে অনন্যার মনে হচ্ছিল সে যেন এক একটা যুগ পার করছে। সে বারবার স্টিয়ারিং এ হাত চাপড়াচ্ছিল আর নিজের মনেই বলছিল, আরিয়ান প্লিজ ভালো থাকুন, আপনার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এতদিন যে ভালোবাসাটাকে সে নিজের মনের অবচেতনে চেপে রেখেছিল, এই কয়েক ঘন্টার দূরত্ব আর আরিয়ানের অসুস্থতার খবর যেন তাকে পুরোপুরি স্পষ্ট করে দিল। সে আরিয়ানকে ভালোবেসে ফেলেছে প্রচন্ড ভাবে, কোনো শর্ত ছাড়া। এই দূরত্বটাই তাকে বুঝিয়ে দিল আরিয়ান তার জীবনে কতটা জায়গা জুড়ে বসে আছে। আরিয়ানের এই হাসি মুখ, ওই মিষ্টি বকুনি খাওয়ার বাহানা, আর তার কাঁধে হাত রাখার ভরসা, এগুলো ছাড়া অনন্যা রাইহানের পুরো জীবনটাই এখন একদম মরুভূমির মতো শুষ্ক। ধানমন্ডির 4 নম্বর রোডের ওই পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর 3 তলার 7 নম্বর ফ্ল্যাট। অনন্যা দরজায় আলতো ধাক্কা দিতেই কাঠগোলাপের একটা হালকা সুবাস আর ডেটল স্যাভলনের তীব্র গন্ধ একসঙ্গে তার নাকে এসে লাগলো। ফ্ল্যাটের ভেতরটা বেশ শান্ত, মধ্যবিত্ত পরিবারের একটা চিরচেনা স্নিগ্ধ আবেশ চারিদিকে। আরিয়ানের বাবা মা হয়তো কোনো দরকারে বাইরে গেছেন, কিংবা হয়তো অন্য কোনো ঘরে আছেন। অনন্যা অত্যন্ত ধীর পায়ে করিডোর পার হয়ে আরিয়ানের ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজাটা খোলাই ছিল, ভেতরে পর্দাগুলো টানা, যার কারণে দুপুরের চড়া রোদটা ঘরের ভেতর ঢুকতে পারছে না। একটা নীলচে আলো আঁধারির মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। ঘরের দেওয়াল জুড়ে আরিয়ানের ইউনিভার্সিটির কিছু গ্রুপ ছবি, একটা গিটার আর এক কোনায় বইয়ের তাক। আর ঠিক ঘরের মাঝখানের সিঙ্গেল খাটটাতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আরিয়ান। চনমনে সাদা চঞ্চল ছেলেটা আজ কেন যেন কুঁকড়ে শুয়ে আছে। তার ঠোঁট দুটো শুকিয়ে সাদা হয়ে গেছে, আর ফর্সা কপালটা জ্বরের তীব্রতায় লালচে হয়ে উঠেছে। অনন্যা আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারল না। তার ভেতরের সব দ্বিধা এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে তার দামি লেদার ব্যাগটা একপাশে টেবিলের উপর রেখে দ্রুত আরিয়ানের খাটের পাশে এসে বসলো। নিজের ডান হাতটা বাড়িয়ে সে আরিয়ানের কপালে রাখলো। হাতটা রাখা মাত্রই অনন্যা চমকে উঠল। শরীরটা যেন আস্ত একটা জ্বলন্ত চুল্লি। 103 বা 104 ডিগ্রির নিচে জ্বর হবে না কোনোভাবেই। অনন্যার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। কাল রাতে এই ছেলেটা নিজের জ্যাকেটটা তার গায়ে না ছড়িয়ে দিলে আজ এই অবস্থা হতো না। অনন্যার চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রুটুপ করে আরিয়ানের হাতের ওপর দিয়ে পড়ল। গরম জলের ছোঁয়া পেয়ে আরিয়ান ধীরে ধীরে তার ভারী চোখের পাতা দুটো মেলল। জ্বরের ঘোরে তার চোখ দুটো ঝাপসা, কিন্তু সামনে বসা চেনা অবয়বটাকে চিনতে তার এক মুহূর্ত সময় লাগলো না। আরিয়ান অত্যন্ত দুর্বল, ভাঙা গলায় ঠোঁটের কোণে সেই চিরচেনা ক্ষীণ হাসি ফুটিয়ে বলল, ম্যাম, আমি কি জ্বরের ঘোরে কোনো অলীক স্বপ্ন দেখছি, নাকি সত্যি সত্যি আমার রূপবতী বসের আগমন ঘটেছে এই গরিবের কুটিরে? ওরে বাবা, আজ কি তবে আমার অফিসে লেট করার ফাইন নিতে আপনি সরাসরি আমার বাড়িতে চলে এলেন? চোখের জলটা আর আড়াল না করে আরিয়ানের কপালে হাত রেখে এই ধমকের সুরে, চুপ করুন একদম আরিয়ান। শরীরটার এই অবস্থা করে বসে আছেন, 104 ডিগ্রি জ্বর গায়ে নিয়ে শুয়ে আছেন, আর এখনো আপনার ফাজলামি কমছে না। কেন নিজের খেয়াল রাখেন না আপনি? কাল রাতে কেন নিজের জ্যাকেটটা আমাকে দিতে গেলেন? আমি কি এতই দুর্বল ছিলাম? ধীরে ধীরে কম্বলের নিচ থেকে নিচের তপ্ত হাতটা বের করে অনন্যার কাঁপা হাতটার উপর রেখে আলতো করে চেপে বলে, আপনি দুর্বল নন ম্যাম, আপনি তো আমার ঘরের লক্ষ্মী, আমার অফিসের বস। আপনাকে এক ফোঁটা বৃষ্টির জল থেকে বাঁচানোটা যে আমার এই জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। এই জ্বরের ঘোরেও আপনার এই ঠান্ডা হাতের ছোঁয়াটা যে কত বড় শান্তির তা আমি আপনাকে বোঝাতে পারবো না। অনন্যা, এখন মনে হচ্ছে এই জ্বরটা যেন আর কখনো না কমে। আপনি এভাবে পাশে বসে থাকলে আমি সারা জীবন অসুস্থ থাকতে রাজি আছি। অনন্যা নিজেকে ধরে রাখতে পারল না। আরিয়ানের এই চরম অসুস্থতার মাঝেও তার প্রতি এই অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসা দেখে তার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল।
সে ডুকরে কেঁদে উঠে আরিয়ানের বুকের উপর মাথাটা সঁপে দিল। তার চোখের জলে আরিয়ানের সুতির শার্টের সামনের অংশটা ভিজে যেতে লাগলো। আরিয়ান প্রথমটাই একটু চমকে গেল, তারপর এক অদ্ভুত পরম শান্তিতে তার নিচের হাতটা অনন্যার পিঠের ওপর রাখলো। সে আলতো করে অনন্যার চুলে বিলি কেটে দিতে লাগলো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম আরিয়ান। রাইমার মুখে যখন শুনলাম আপনার এত জ্বর, আমার মনে হচ্ছিল আমার চারপাশের পুরো পৃথিবীটা এক নিমেষে স্তব্ধ হয়ে গেছে। আমি ফাইলের একটা সংখ্যাও মেলাতে পারছিলাম না। প্লিজ আর কখনো নিজের শরীরকে এইভাবে কষ্ট দিবেন না। আমি আমি আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। অনন্যার মুখটা নিচের দুই হাতের মুঠোয় তুলে ধরে তার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপরে বলল, তার মানে সিনিয়র সিএফও ম্যাডাম শেষ পর্যন্ত তার এই ক্যাজুয়াল জুনিয়র বরের প্রেমে পড়েই গেলেন। আর কোনো নিয়মের দেয়াল, কোনো বয়সের হিসাব বাকি রইল না তো ম্যাম? আরিয়ানের চোখে চোখ রেখে চোখের জল মুছে দিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, পড়ে গেছি, প্রচণ্ডভাবে পড়ে গেছি। আর কোনো সমাজ, কোনো নিয়ম, কোনো সিনিয়রিটির বেড়াজাল আমি মানতে চাই না। আপনি বয়সে ছোট হতে পারেন আরিয়ান, কিন্তু আপনার এই ভালোবাসার গভীরতা আমার সমস্ত অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আপনাকে আর কোথাও যেতে দিব না। আরিয়ান অনন্যার মুখে এই প্রথমবার সরাসরি ভালোবাসার পূর্ণাঙ্গ স্বীকারোক্তি শুনে যেন এক স্বর্গীয় সুখ অনুভব করলো। তার শরীরের ভেতরের জ্বরের তীব্রতাটা যেন এক নিমেষে এক ঠান্ডা মায়াবী পরশে মিলিয়ে যেতে লাগলো। অনন্যা সোজা হয়ে উঠে বসলো এবং নিজের শাড়ির আঁচলটা ঠিক করে নিল। সে পাশের টেবিলে দেখলো একটা কাচের বাটিতে জল আর একটা পরিষ্কার সুতি কাপড়ের টুকরো রাখা আছে। হয়তো আরিয়ানের মা এটা রেখে একটু বাইরে গেছেন। প্রায় 1 ঘন্টা ধরে জলপট্টি দেওয়ার পর আরিয়ানের শরীরের তাপমাত্রা অনেকটাই নেমে এলো। তার কপালটা এখন অনেকখানি ঠান্ডা। ঠিক এই সময়ে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন আরিয়ানের মা, রেহানা বেগম। তার হাতে একটা ধোয়া ওঠা চিকেন স্যুপের বাটি। অনন্যাকে আরিয়ানের এত কাছাকাছি বসে সেবা করতে দেখে তিনি দরজার গোড়াতেই থমকে দাঁড়ালেন। অনন্যা চট করে খাট থেকে উঠে দাঁড়িয়ে একটু লজ্জাবনত মুখে একপাশে দাঁড়ালো। আরে তুমি অনন্যা না, আরিয়ানের অফিসের বস? আরিয়ান তো তোমার কথা প্রায় বাসায় বলে। তা তুমি এই কাজের সময়ে অফিসে না থেকে আমার ছেলের এই ভাঙা ঘরে? একটু ইতস্তত করে বিনয়ের সাথে বলে, জি কাকিমা, আমি অনন্যা। আসলে অফিসে আরিয়ানের কলিগ সাজিদের কাছ থেকে শুনলাম ওর খুব জ্বর, তাই জাস্ট একটু দেখতে এলাম। অফিসের কিছু জরুরি ফাইলও বাকি ছিল তো। আরিয়ান শার্ট থেকে একটু ভর দিয়ে উঠে বসে মাকে থামিয়ে দিয়ে বলে, মা, ওনার কথা বিশ্বাস করো না। উনি অফিসের কোনো ফাইলের জন্য আসেননি। উনি এসেছেন ওনার এই জুনিয়র বরের তদারকি করতে। দেখো, ওনার হাতের জলপট্টি খেয়ে আমার জ্বর কেমন এক দৌড়ে পালিয়ে গেছে। রেহানা বেগম আরিয়ানের কথার অন্তর্নিহিত অর্থটা বেশ বুঝতে পারলেন। তিনি অনন্যার মুখের দিকে তাকালেন। অনন্যার চোখে আরিয়ানের জন্য যে গভীর উদ্বেগ আর মায়া লুকিয়েছিল তা একজন মায়ের চোখ এড়াতে পারল না। তিনি স্যুপের বাটিটা অনন্যার হাতে বাড়িয়ে দিলেন। মা অনন্যা, আমি একটু পাশের ফ্ল্যাটে যাচ্ছি একটা জরুরি দরকারে। আরিয়ানের বাবাও ব্যাংকে গেছেন। তুমি যদি একটু কষ্ট করে এই বাদর ছেলেটাকে স্যুপটা খাইয়ে দিতে পারো খুব ভালো হতো। ও তো আমার হাতের কোনো ওষুধ বা খাবার খেতেই চায় না। আপনি একদম চিন্তা করবেন না কাকিমা, আমি ওকে পুরোটা খাইয়ে দিব, আপনি আসুন। রেহানা বেগম ঘর থেকে বের হয়ে যেতেই অনন্যা স্যুপের বাটিটা নিয়ে আবার আরিয়ানের পাশে বসলো। সে চামচ দিয়ে স্যুপটা একটু ফু দিয়ে ঠান্ডা করে আরিয়ানের মুখের সামনে ধরলো। আরিয়ান মুখটা সরিয়ে নিয়ে একটু আদুরে গলায় বলল, এইভাবে খাবো না। আগে বলুন, আজ থেকে অফিস আমার লেট হলে আর স্যালারি কাটা যাবে না, তবেই খাবো। চোখ রাঙিয়ে চামচটা আরিয়ানের মুখের আরো কাছে এনে, আরিয়ান, বেশি ফাজলামো করলে স্যুপটা আপনার মাথায় ঢেলে দেব। তাড়াতাড়ি মুখ খুলুন বলছি। জ্বর কমছে না বলে বেশি ডানা গজিয়েছে না? জ্বর কমছে বলে বেশি ডানা গজিয়েছে, তাই না? অফিসে আমি আপনার বসই থাকবো, কিন্তু এই ঘরে আমি আপনার কে সেটা তো আজ বলেই দিলাম। এখন লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিন। আরিয়ান আর কোনো আপত্তি না করে অনন্যার হাত থেকে চামচ করে পুরো স্যুপটা খেয়ে নিল। স্যুপ খাওয়া শেষ হলে অনন্যা টিস্যু দিয়ে আরিয়ানের ঠোঁটের কোণটা আলতো করে মুছে দিল। আরিয়ান অনন্যার হাতটা আবার নিজের হাতের মুঠোয় নিল। থ্যাংক ইউ অনন্যা। আমার এই একঘেয়ে অসুস্থ দিনটাকে জীবনের সবচেয়ে
রোমান্টিক দিন বানিয়ে দেওয়ার জন্য। আরিয়ানের কপালে নিজের ঠোঁটের একটা আলতো ভালোবাসার ছোঁয়া দিয়ে নিচু স্বরে বলে, আপনাকেও থ্যাংক ইউ আরিয়ান, আমার এই নিয়মের খাঁচায় বন্দি জীবনটাতে কফির কাপে বসন্তের হাওয়া বইয়ে দেওয়ার জন্য। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ুন, আমি আপনার ঘুম না আসা পর্যন্ত এখানেই বসে আছি। আরিয়ান অনন্যার হাতটা নিজের বুকের ওপর চেপে ধরে ধীরে ধীরে চোখ বুঝলো। তার মুখে এখন এক পরম তৃপ্তির হাসি। আর অনন্যা আরিয়ানের শান্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করলো, যেখানে সমাজ বা বয়সের কোনো দেওয়াল তাদের এই পবিত্র ভালোবাসাকে আর আলাদা করতে পারবে না। অনন্যা আরিয়ানের অসুস্থতার দিনে তার বাসায় গিয়ে যেভাবে নিজের মনের সব আগল খুলে দিয়েছিল, সেই খবর কোনোভাবে আরিয়ানের মা এবং অনন্যার মায়ের কান পর্যন্ত পৌঁছে গেছে। দুই পরিবারের মধ্যেই এখন এক অলিখিত ঝড় শুরু হয়েছে। সোফিয়া বেগম আজ সরাসরি মেয়ের অফিসে চলে এসেছেন এই চরম ধৃষ্টতার জবাব চাইতে। অনন্যা, তুই কি আসলেই পাগল হয়ে গেছিস, নাকি তোর বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে? তুই একটা নামকরা কোম্পানির এত বড় অফিসার, তোর বয়স এখন 29 বছর, আর তুই প্রেম করছিস কার সাথে? তোর অফিসের একটা সাধারণ জুনিয়র কর্মচারীর সাথে, যে বয়সে তোর চেয়ে পুরো 5 বছরের ছোট। সমাজ যখন এই কথা শুনবে, তোর আত্মীয় স্বজনরা যখন জানবে, তখন আমার মুখ দেখানোর জায়গা থাকবে কোথায়? তুই একবারও ভেবেছিস? মা প্লিজ, অফিসে এসে এত জোরে কথা বলো না, বাইরের স্টাফরা শুনলে প্রবলেম হবে। আর সমাজ কি বলবে সেটা ভেবে ভেবে আমি আমার জীবনের সেরা বছরগুলো একাকিত্বের খাঁচায় বন্দি করে কাটিয়ে দিয়েছি। এত বছর তো আমি সবার কথা, তোমার কথা ভেবেই চলেছি, নিজের জীবনের সুখের কথা কখনো ভাবিনি। আরিয়ান বয়সে ছোট হতে পারে মা, কিন্তু ও আমাকে হাসতে শিখিয়েছে, ও আমাকে বাঁচতে শিখিয়েছে। ও বয়সে ছোট হতে পারে, কিন্তু ওর মনটা এই সমাজের তথাকথিত ম্যাচিউরড পুরুষদের চেয়ে অনেক বেশি পবিত্র আর দায়িত্বশীল। দায়িত্বশীল একটা 24 বছরের ছেলে, যার নিজের ক্যারিয়ারের কোনো স্থায়িত্ব নেই, যে তোর টিমের আন্ডারে কাজ করে, সে নেবে তোর দায়িত্ব। লোকে বলবে তুই একটা ছোট ছেলেকে নিজের ফাঁদে ফেলেছিস। এই কলঙ্ক আমি বেঁচে থাকতে আমার পরিবারে লাগতে দেব না অনন্যা। তোকে এই পাগলামি এখনই বন্ধ করতে হবে। মাসিমা প্লিজ একটু শান্ত হন। অনন্যা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আজকালকার যুগে বয়স কোনো ব্যাপার না। আরিয়ান ছেলে হিসেবে কত ভালো তা আপনি নিজেই সেদিন ওদের বাসায় গিয়ে দেখেছেন। ও অনন্যাকে কত সম্মান করে, কতটা ভালোবাসে, সেটা আমরা অফিসের সবাই রোজ দেখি। ও অনন্যাকে সারা জীবন খুব সুখে রাখবে মাসিমা, বিশ্বাস করুন। তুই ওর বান্ধবী, তুই তো ওর পক্ষ নিবি রাইমা, কিন্তু একটা কথা মনে রাখিস, সংসার শুধু ওই মিষ্টি মিষ্টি প্রেম দিয়ে চলে না। অফিসের লোকজন যখন পেছনে হাততালি দিবে, নানান নোংরা কথা বলবে, তখন এই অফিসের চেয়ারে বসে অনন্যা রহমান সিএসগিরি করতে পারবে তো? ঠিক সেই মুহূর্তে কেবিনের ভারী কাঠের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো আরিয়ান আহমেদ। তার পরনে আজ একদম সাধারণ একটা হালকা রঙের ফর্মাল শার্ট, কিন্তু তার চোখ দুটোতে আজ কোনো ভয় বা দ্বিধার লেশমাত্র নেই। সে গত কয়েকদিনের জ্বর থেকে সদ্য সুস্থ হয়ে আজই অফিসে জয়েন করেছে। কেবিনের বাইরের করিডোর থেকে সোফিয়া বেগমের চড়া গলা শুনে সে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। আরিয়ানের হঠাৎ এই প্রবেশে সোফিয়া বেগম আরো রেগে গেলেন এবং অনন্যা কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু আরিয়ান অত্যন্ত শান্ত পায়ে এগিয়ে এসে সরাসরি সোফিয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক মুহূর্তও দেরি না করে সে নিচু হয়ে সোফিয়া বেগমের পা ছুঁয়ে সালাম করলো। আরিয়ানের এই আকস্মিক আচরণে সোফিয়া বেগম কিছুটা থতমত খেয়ে গেলেন। তার রাগী মুখটা এক সেকেন্ডের জন্য স্তব্ধ হলো। দুই হাত জোর করে সোফিয়া বেগমের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত বিনীত কিন্তু স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে বলল, কাকিমা, আমি জানি আজ আমি অফিসের সব নিয়ম ভেঙে এই কেবিনে ঢুকেছি। জুনিয়র হয়ে সিনিয়রের পার্সোনাল ম্যাটারে কথা বলাটা অন্যায়, কিন্তু আজ এখানে আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটার বিচার হচ্ছে, তাই আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। কাকিমা, আপনি অনন্যার উপর রাগ করছেন কেন? যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আমি আপনার মেয়েকে ভালোবেসেছি, এটা কোনো অপরাধ নয় কাকিমা। সোফিয়া বেগম মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গলার জোর কিছুটা কমিয়ে, তুই ছেলে হিসেবে ভালো আরিয়ান, আমি সেদিন তোকে দেখে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তোদের এই
সম্পর্কটা অসম্ভব। তুই অনন্যার চেয়ে 5 বছরের ছোট। তুই পদের দিক থেকেও ওর নিচে। অফিসের লোক যখন তোদের নিয়ে হাসাহাসি করবে তখন তোদের এই ভালোবাসা কথায় গিয়ে দাঁড়াবে। তুই কি সমাজকে বুড়ো আঙ্গুল দেখাতে পারবি? আরিয়ান এক ধাপ এগিয়ে এসে অনন্যার দিকে একবার তাকিয়ে, যার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। কাকিমা, অফিসের লোক বা সমাজ আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে এসে আমাদের পাশে বসে না। তারা শুধু দুদিন মুখরোচক গল্প বানাবে, তারপর নতুন কোনো গল্প পেয়ে আমাদের ভুলে যাবে। কিন্তু আমি অনন্যাকে দুদিনের জন্য ভালোবাসিনি কাকিমা। আমি ওনাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখার প্রতিজ্ঞা করেছি। আপনি বয়সের কথা বলছেন? বয়স তো কেবল ক্যালেন্ডারের পাতায় কয়েকটা সংখ্যার হিসাব। আমি ওনার চোখে কখনো জল আসতে দেব না কাকিমা। আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। আমি এই জুনিয়র পদ থেকে একদিন ঠিকই ওনার যোগ্য হয়ে ওনার পাশে দাঁড়াবো। অনন্যা আরিয়ানের এই অকুত ভয় এবং আত্মবিশ্বাসী বক্তব্য শুনে নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না। সোফিয়া বেগম আরিয়ানের চোখের দিকে তাকিয়ে রইলেন। সেই চোখে কোনো ধূর্ততা ছিল না, কোনো অহংকার ছিল না, ছিল কেবল এক সমুদ্র পরিমাণ সত্যতা, ছিল কেবল এক সমুদ্র পরিমাণ সততা, জেনুইন ভালোবাসার, অনন্যাকে রক্ষা করার এক অলঙ্ঘনীয় জেদ। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার নিজের মনটাও যেন আরিয়ানের এই অকৃত্রিম সাহসের সামনে কিছুটা নরম হয়ে গেল। সোফিয়া বেগম আরিয়ানের দিকে তাকিয়ে একটু হালকা কণ্ঠে বলে, তোর এই জেদ আর আত্মবিশ্বাসের সামনে আমি একজন মা হিসেবে হেরে গেলাম আরিয়ান। কিন্তু মনে রাখিস বাবা, সমাজ বড্ড নিষ্ঠুর। তোদের এই পদটা কিন্তু মসৃণ হবে না। তোদের পদে পদে লোকে কথা শোনাবে। অনন্যার যেন কোনো দিন কোনো কষ্ট না হয়। ও যেন তোর এই সিদ্ধান্তের জন্য কখনো আফসোস না করে। মা, বিশ্বাস করো, আমি কখনো আফসোস করব না। আরিয়ান আমাকে পূর্ণতা দিয়েছে। থ্যাংক ইউ মা, আমাদের বোঝার জন্য। ইয়েস, ফাইনালি আমাদের সিএফও ম্যাডামের কঠোর খোলসটা ভাঙলো। মাসিমা, আপনি একদম পারফেক্ট ডিসিশন নিয়েছেন। আরিয়ান তো আমাদের অফিসের অফিসিয়াল জামাই আজ থেকে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন কাকিমা। এবার তাহলে আমি অনন্যা ম্যামকে একটা রিকোয়েস্ট করতে পারি? আবার কি রিকোয়েস্ট আরিয়ান? ম্যাম, এই পারিবারিক ঝড়ের চক্করে আজকে কিন্তু লাঞ্চ আওয়ার পার হয়ে গেছে। সিনিয়রিটির নিয়ম অনুযায়ী বসের উচিত তার জুনিয়র হবু বরকে আজ একটা গ্র্যান্ড লাঞ্চ করানো। কি বলেন কাকিমা? সোফিয়া বেগম আরিয়ানের এই চিরচেনা চটপটে আর হাসি খুশি ভাব দেখে আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না। তিনি হেসে ফেললেন। অনন্যাও আরিয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলল, আরিয়ান, আপনি কখনো শুধরবেন না? কিন্তু এই না শুধরানো জুনিয়র ছেলেটাই যে আজ থেকে তার জীবনের অফিসিয়াল বর হতে চলেছে, সেই আনন্দে অনন্যার বুকটা এক পরম পূর্ণতায় ভরে উঠল। সমাজের যে বিশাল দেওয়ালটা এতক্ষণ তাদের আলাদা করে রেখেছিল, আরিয়ানের এক বুক ভালোবাসা আর সততা যেন সেই দেওয়ালটাকে এক নিমেষেই এক টুকরো কাগজের মতো উড়িয়ে দিল। আজ অনন্যা আর আরিয়ানের বিয়ে সন্ধ্যা 7টা। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কাজে বিয়ে পড়াচ্ছে। আরিয়ানকে কবুল বলতে বললে এক নিঃশ্বাসে তিনি বার বরগর করে বলে দিল। তারপর অনন্যার পালা। অনন্যা ধীরে সুস্থে কবুল বলে দিল। কিছু সময় পর বিদায়ও হয়ে গেল। অনন্যা বসে আছে বিছানায় ঘোমটা দিয়ে। কিছুক্ষণ পর ঘরে ঢুকলো আরিয়ান। এসেই সোজা চলে গেল তার সিনিয়র সিএফও ম্যাডামের কাছে। ঘোমটাটা কি তুলতে পারি ম্যাম? আরিয়ান, আপনিও না? ঘুমটা তুলে একাধারে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ঘরে সাক্ষাৎ পরি নেমে এসেছে। অনন্যা লজ্জায় মাথা নিচু করে বলে উঠল, আরিয়ান, আপনিও না? সকালের এক চিলতে মিষ্টি রোদ এসে পড়েছে রান্নাঘরের জানালার থাই গ্লাসে। ঠিক তখনই কোনো জুতো বা স্যান্ডেলের আওয়াজ ছাড়াই অত্যন্ত নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করলো আরিয়ান। পরনে তার একটা ঢিলেঢালা ধূসর ট্রাউজার আর সাদা টি শার্ট। ঘুম থেকে সদ্য ওঠা আরিয়ানের চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। সে দরজায় দাঁড়িয়ে কয়েক মুহূর্ত মুগ্ধ চোখে তার নতুন বউকে দেখল। অনন্যা যখন চায়ের পাতা ছাঁকনিতে ঢালতে যাবে, ঠিক তখনই পেছন থেকে দুজোড়া শক্ত হাত এসে অনন্যার কোমর জড়িয়ে ধরল। আরিয়ান তার মুখটা অনন্যার ভেজা ঘাড়ের ওপর আলতো করে চেপে ধরল। ও গড, আরিয়ান কি করছেন? ছাড়ুন বলছি। একদম সকাল সকালে ফাজলামি শুরু করবেন না। হাতে গরম চা আছে, পড়ে গেলে পুড়ে যাবে তো। গুড মর্নিং মাই বিউটিফুল ওয়াইফ।
আজ থেকে এই সংসারের সমস্ত অফিসিয়াল বাজেট আর ফিনান্সিয়াল মিনিস্টার কিন্তু আপনি। আর মিনিস্টারকে সকাল সকাল একটু ট্যাক্স দেওয়া তো সাধারণ নাগরিক হিসেবে আমার ডিউটি, তাই না? চায়ের সসপেনটা ওভেন থেকে নামিয়ে একপাশে রেখে অনন্যা আরিয়ানের হাতের বাঁধন আলগা করে ঘুরে দাঁড়ালো। সে আরিয়ানের দুই গালে নিজের দুহাত দিয়ে আলতো চাপ দিয়ে চোখ রাঙালো। আর আপনি হলেন আমার এই ঘরের চিরস্থায়ী জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। মনে থাকে যেন, বড় সাহেব প্রমোশন পেয়ে বড় হয়েছেন বলে ভাববেন না অফিসে সিনিয়রিটি এখানে খাটাবেন না। যান, চট করে ফ্রেশ হয়ে আসুন, চা রেডি হয়ে গেছে। সিএফও বসের হাতের স্পেশাল এলাচি চা, স্বাদটা একদম প্রিমিয়াম কোয়ালিটির। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? আজ তো বিয়ের পর আমাদের প্রথম অফিস, তো আজ যদি অফিসে আমাদের একটু লেট হয় তাহলে কি সিনিয়রিটি নিয়ম অনুযায়ী আমাদের স্যালারি কাটা যাবে, নাকি বরের জন্য বিশেষ কোনো ক্যাজুয়াল লিভের ব্যবস্থা আছে? অফিসে আমি আপনার চিফ অফিসার, অফিসের বস, কিন্তু বাড়িতে আপনি আমার একমাত্র বর, তাই বাড়িতে লেট করার কোনো ফাইন নেই। তবে হ্যাঁ, আর আধ ঘন্টার মধ্যে যদি আপনি রেডি না হন তবে অফিসে কিন্তু আমি টাইমের ব্যাপারে কোনো খাতির করব না। সো হারি আপ। ফ্রেশ হয়ে আরিয়ান যখন ডাইনিং টেবিলে এসে বসলো ততক্ষণে অনন্যা প্লেটে গরম পরোটা আর ডিম ভাজি সাজিয়ে ফেলেছে। সোফিয়া বেগম ডাইনিং চেয়ারে বসে আরিয়ানের জন্য অপেক্ষা করছিলেন। আরিয়ান টেবিলে এসেই প্রথমে সোফিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। গুড মর্নিং কাকিমা। ও সরি, গুড মর্নিং মা। আজ আপনার বাতের ব্যথার ওষুধটা খেয়েছেন তো? হ্যাঁ বাবা, খেয়েছিস? তুই বস, খেয়ে নে। অনন্যা আজ সকাল সকাল উঠে সব নিজের হাতে রেডি করেছে। ও তো আগে কখনো এত সকালে রান্নাঘরে ঢুকতো না। তোর ভালোবাসায় আমার মেয়েটাকে একদম বদলে দিল রে বাবা। মা, তুমি কি সব সময় তোমার জামাইয়ের পক্ষই নিবে? আমি যে এত বছর ধরে সকাল সন্ধ্যা খাটলাম, সেটার কোনো ক্রেডিট নেই। আর আরিয়ান তো একটা আস্ত ফাঁকিবাজ, ও তো শুধু মিষ্টি কথায় সবাইকে পটিয়ে ফেলে। দেখলে মা, আজ বিয়ের মাত্র দ্বিতীয় দিন আর ম্যাম এখনই আমার নামে বানোয়াট কমপ্লেন দিচ্ছেন। অফিসেও ওনার এই এক স্বভাব, সারাক্ষণ আমার ফাইলের খুঁত ধরেন। অনন্যা, তুই একদম আমার বাবাকে বকবি না। আরিয়ান, তুই একদম চিন্তা করিস না। ও যদি অফিসে তোকে বেশি খাটায় তুই বাড়ি চলে আসবি। আমি তোকে মজার মজার রান্না করে খাওয়াবো। অনন্যা নিজের মা আর বরের এই খুনসুটি দেখে ভেতরে ভেতরে এক পরম তৃপ্তি অনুভব করলো। যে মা একদিন এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন, আজ সে আরিয়ানকে নিজের ছেলের মতো ভালোবাসছে। এই পরিবারে আরিয়ানের প্রবেশ যেন এক অদ্ভুত ইতিবাচক হাওয়া নিয়ে এসেছে। অনন্যা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান খুব মন দিয়ে পরোটা খাচ্ছে আর মায়ের সাথে কথা বলছে। এই ছেলেটার মাঝেই সে তার জীবনের সবটুকু নিরাপত্তা খুঁজে পেয়েছে। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 9:10 নেক্সাস গ্লোবাল অফিসের পার্কিং লটে আরিয়ানের স্পোর্টস বাইকটা এসে থামলো। আজ অনন্যা নিজের গাড়িটা বাড়িতেই রেখে এসেছে। সে আরিয়ানের বাইকের পেছনে বসেই অফিসে এসেছে। তারা যখন একসাথে লিফট দিয়ে 15 তলার ফিনান্সিয়াল সেকশনে ঢুকলো তখন পুরো ফ্লোরের কর্মচারীদের চোখ তাদের দিকে আটকে গেল। সবাই জানতো সিএফও ম্যাডাম অনন্যা রাইহান আর জুনিয়র আরিয়ানের বিয়ের কথা, কিন্তু আজ অফিসিয়ালি তাদের একসাথে নতুন বিবাহিত যুগল হিসেবে অফিসে ঢুকতে দেখে চারিদিকে একটা মৃদু গুঞ্জন আর হাসির রোল পড়ে গেল। আরিয়ানের বন্ধু সাজিদ আর অনন্যার বান্ধবী রাইমা করিডোরেই দাঁড়িয়েছিল। কিরে দোস্ত, সেই বিয়ে করেই ছাড়লি? আজ থেকে তুই তো অফিসিয়ালি বসের ঘরের মানুষ। এখন থেকে আমাদের প্রফেশনালি ফাইলগুলো একটু তাড়াতাড়ি সাইন করে দিস ভাই। ধুর বোকা, ঘরের হিসাব আর অফিসের হিসাব আলাদা। অফিসে ম্যাম এখনো আমার বস, একটু ভুল হলেই আমার স্যালারি নট হয়ে যাবে। এদিকে রাইমা অনন্যাকে একপাশে টেনে নিয়ে গেল। সে অনন্যার সিঁথির সিঁদুর আর হাতের নতুন চুড়িগুলো দেখে চোখের জল ধরে রাখতে পারল না। আজ তোকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে লাগছে রে অনন্যা। আমি খুব খুশি। তোদের এই নতুন নিয়মের সংসার যেন সারা জীবন এমন মিষ্টি থাকে। থ্যাঙ্কস রাইমা, তোর ওই দিনের সেই ধাক্কাটা না থাকলে আমি হয়তো আজীবন ওই একাকিত্বের খাঁচাতেই বন্দি থাকতাম। ঠিক তখনই অনন্যা নিজের সিএফও কেবিনের দিকে এগিয়ে গেল, কিন্তু কেবিনের দরজার সামনে গিয়ে সে হঠাৎ ঘুরে দাঁড়ালো এবং পুরো ফ্লোরের উদ্দেশ্যে একটু গম্ভীর প্রফেশনাল গলায় বলল, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ।
আমাদের ব্যক্তিগত জীবন যাই হোক না কেন, অফিসের নিয়মের কোনো বদল আসবে না। মিস্টার আরিয়ান আহমেদ, আপনার আজকের অডিট রিপোর্ট কিন্তু লাঞ্চের আগেই আমার টেবিলে চাই। 1 মিনিটও যেন লেট না হয়। ইয়েস ম্যাম, বসের হুকুম শিরোধার্য। লাঞ্চের আগে নিখুঁত রিপোর্ট আপনার টেবিলে পৌঁছে যাবে। পুরো অফিসের সবাই হো হো করে হেসে উঠল। অনন্যাও নিজের কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করে হাসলো। সে তার লেদার চেয়ারটাই বসলো। টেবিলের উপর রাখা ফাইলের সংখ্যাগুলো আজ আর তাকে ক্লান্ত করছে না, বরং প্রতিটি সংখ্যার আড়ালে সে এখন এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পাচ্ছে। অফিসের করা নিয়ম আর বাড়ির রোমান্টিক অনিয়ম, এই দুয়ের চমৎকার ভারসাম্য নিয়ে শুরু হলো তাদের নতুন নিয়মের সংসার। কিন্তু আজ সেই ফিনান্সিয়াল সেকশনের সর্বোচ্চ কেবিনটির নেমপ্লেটটা বদলে গেছে। সেখানে এখন চলচল করছে অনন্যা রাইহান আহমেদ, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। হ্যাঁ, নিজের অসামান্য যোগ্যতা, কঠোর পরিশ্রম আর সততা দিয়ে অনন্যা আজ কোম্পানির সর্বোচ্চ পদে আসীন হয়েছে। ঘড়ির কাঁটাই তখন ঠিক সকাল 9:05। অনন্যা তার আলিশান সিইও কেবিনে বসে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখছিল। তার পরনে একটা অফ হোয়াইট রঙের ফর্মাল শাড়ি, চুলগুলো পরিপাটি করে খোপা করা, চোখে সেই চেনা রিমলেস চশমা। তবে আজকের অনন্যার চেহারায় সেই কয়েক বছর আগের মতো কোনো কৃত্রিম কঠোরতা বা একাকিত্বের বিষণ্ণতা নেই, বরং সেখানে আজ এক অদ্ভুত আত্মবিশ্বাস, মাতৃত্বের স্নিগ্ধতা আর মানসিক শান্তির আভা খেলা করছে। ঠিক তখনই কেবিনের ভারী কাঠের দরজায় খুব চেনা ছান্দিক দুটো টোকা পড়ল। অনন্যা চশমাটা নাকের ডগায় নামিয়ে দরজার দিকে তাকালো। দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে পা রাখলো আরিয়ান আহমেদ। সে আজ আর কোনো সাধারণ ডেটা এন্ট্রি অপারেটর বা জুনিয়র এক্সিকিউটিভ নয়। নিজের যোগ্যতায় প্রমোশন পেয়ে সে এখন এই কোম্পানিরই ফিনান্সিয়াল অ্যাকাউন্টস ম্যানেজার। এখন অনন্যার কেবিনের সামনে আরিয়ান। মে আই কাম ইন ম্যাম? আরিয়ান, আপনার রিপোর্টিং টাইম কখন? আজকে সিইওর কেবিনে ঢুকতে আপনার ঠিক 5 মিনিট লেট। এই ক্যাজুয়াল অ্যাটিটিউড কি আপনার ম্যানেজার পদে যাওয়ার পরেও শুধরাবে না? আরিয়ান ফাইলগুলো আর কফির মগটা অনন্যার রাজকীয় টেবিলের ওপর রাখলো। তারপর টেবিলের ওপর 2 হাত ভর দিয়ে একটু ঝুঁকে এলো অনন্যার খুব কাছাকাছি। তার শরীর থেকে ভেসে আসছে সেই চেনা ব্লুডি ক্যানেল পারফিউমের সুবাস, যা অনন্যাকে আজও এক নিমেষে অবশ করে দেয়। ম্যাম, আজ কিন্তু রাস্তায় কোনো বিড়াল ছানা আটকে ছিল না। আজ সকাল সকাল আমাদের সেই 4 বছরের ছোট্ট মিনি অনন্যা, আমাদের মেয়ে আনভি, জাস্ট জুতোটা পরতে পারছিল না। ও জেদ ধরে বসেছিল, বাবা জুতো না পরালে ও প্লে স্কুলে যাবেই না। তো সেই ছোট্ট ম্যামের অর্ডার পালন করতে গিয়েই আজ এই জুনিয়র বরের 5 মিনিট লেট হলো। আর তাছাড়া কোম্পানি নিয়মের তোয়াক্কা না করে আপনার এই সিইও কেবিনে 5 মিনিট দেরিতে ঢোকার আর আপনার এই বৃষ্টি বকুনের খাওয়ার আনন্দটাই আলাদা। ম্যাম, বাহানা বন্ধ করুন আরিয়ান সাহেব। এটা কোনো চ্যারিটি অর্গানাইজেশন নয়, এটা একটা ইন্টারন্যাশনাল কর্পোরেট অফিস। আপনার এই জুনিয়র সুলভ কথাবার্তা আর ডিসিপ্লিনের অভাব আমার টিমে অন্তত চলবে না। আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো আপোষ করি না, মনে নেই? ম্যাম, রাগলে আপনাকে আজও ঠিক আগের মতোই নিখুঁত আর অসম্ভব সুন্দর দেখায়। আপনি যদি রোজ সকালে এভাবে কলার ঠিক করে দিয়ে বকেন, আমি সারা জীবন এই সিও কেবিনে 5 মিনিট লেট করে ঢুকতে রাজি আছি। অনন্যা আর নিজের ভেতরের হাসিটা চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল আর আরিয়ানের বুকে নিজের মাথাটা এলিয়ে দিল। আরিয়ানও তাকে এক পরম নিশ্চিন্ত আশ্রয়ে নিজের শক্ত 2 হাতে জড়িয়ে ধরল। কাচের ওপারে অফিসের বাকি কর্মচারীরা হয়তো তাদের সিইও আর ফিনান্স ম্যানেজারকে দেখছিল, কিন্তু আজ তাদের চোখে কোনো নোংরা গসিপ বা উপহাস নেই। আছে কেবল এক সমুদ্র পরিমাণ শ্রদ্ধা আর ভালোবাসা। তারা সবাই জানে এই দুটি মানুষ কিভাবে সমস্ত সামাজিক বাধা, বয়স আর পদের অহংকারকে চূর্ণ করে এক আদর্শ ভালোবাসার উদাহরণ তৈরি করেছে। আপনি কখনো শুধরাবেন না আরিয়ান। আমার এই বড্ড বেশি গোছানো, নিরস আর নিয়মের খাঁচায় বন্দি জীবনে আপনি যে কত বড় একটা আশীর্বাদ হয়ে এসেছিলেন তা আমি প্রতিটা মুহূর্তে অনুভব করি। আপনি আমার জীবনের সবচেয়ে সুন্দর, রঙিন আর এলোমেলো অধ্যায়। আর আপনি আমার জীবনের সেই একমাত্র সিনিয়র ম্যাডাম, যাকে ছাড়া এই জুনিয়র বরের পুরো জীবনটাই হিসাবহীন, ব্যালেন্স শিট ছাড়া এক শূন্য খাতা। আমি তো শুধু আপনার ওই গোছানো জীবনে একটুখানি প্রেমের অনিয়ম এনে দিতে চেয়েছিলাম। অনন্যা
আরিয়ানের বুক থেকে মাথা তুলে টেবিলের ওপর রাখা ক্যারামেল কফির মগটা হাতে নিল। সে কফিতে একটা চুমুক দিয়ে জানালার বাইরে তাকালো। রাজপথের গাড়িগুলো বৃষ্টির জলে ভিজে ধীর গতিতে চলছে। সোডিয়াম লাইটের খুঁটিগুলো এখনো দাঁড়িয়ে আছে। সেখানে একদিন আরিয়ানের বাইকের পেছনে বসে সে সমস্ত ভয়কে জয় করতে শিখেছিল। আজ তাদের বিয়ের বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে। শুরুর দিনগুলোতে সমাজ, আত্মীয় স্বজন আর অফিসের কিছু মানুষের বাঁকা চাউনি তাদের সহ্য করতে হয়েছিল ঠিকই, কিন্তু আরিয়ানের সততা, অটুট দায়িত্ববোধ আর অনন্যার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার সামনে সেই সব সমালোচনার দেওয়াল কাচের ঘরের মতো ভেঙে পড়েছে। আজ অনন্যার মা সোফিয়া বেগমও আরিয়ানকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসেন। আরিয়ান প্রমাণ করে দিয়েছে যে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বয়সের পরিপক্কতার চেয়ে মনের পবিত্রতা আর ভালোবাসার গভীরতা অনেক বেশি প্রয়োজন। দেখেছেন আরিয়ান, আজকের দিনটা ঠিক আমাদের শুরুর দিনটার মতোই মায়াবী। সেই একই বৃষ্টি, একই 5 মিনিটের লেট, আর আপনার মুখে সেই একই বাহানা। মিল তো থাকবে অনন্যা, কারণ আমাদের এই গল্পের শুরুটা যেখানে হয়েছিল শেষটাও ঠিক সেখানে এসে একাকার হয়ে গেছে। আমরা তো আসলে একটা বৃত্তের মতো, যার শুরু আর শেষের মাঝে কোনো দূরত্ব থাকে না। অনন্যা আরিয়ানের দিকে ফিরে তাকালো। তার চোখে ড্রিমলেস চশমার আড়ালে আজ এক চরম তৃপ্তির অশ্রু চিকচিক করছে। সে আরিয়ানের হাতটা নিজের গালের কাছে এনে ছোঁয়ালো। যে জুনিয়র ছেলেটা একদিন কফির কাপে বসন্তের হাওয়া নিয়ে তার কেবিনে ঢুকেছিল, সে আজ তার পুরো জীবনটাকে এক চিরস্থায়ী বসন্তে রূপান্তর করে দিয়েছে। বাইরে তখন বৃষ্টির বেগ আরো বাড়ছে। প্রকৃতির বুকে নেমে এসেছে এক শান্ত স্নিগ্ধ সুভাষ। আর সেই শীততাপ নিয়ন্ত্রিত কর্পোরেট কেবিনের ভেতরে সমস্ত নিয়ম আর অনিয়মের সীমানা পেরিয়ে সমাজ আর বয়সের বেড়াজাল ছিন্ন করে দুটি হৃদয় এক চিরন্তন সত্যে আবদ্ধ হয়ে রইল। সিনিয়র ম্যাডাম আজ আর তার জুনিয়র রোমান্টিক বরের বুকে খুঁজে পেয়েছে জীবনের শ্রেষ্ঠতম পূর্ণতা, যার কোনো ডেটা এন্ট্রি হয় না, যার কোনো স্যালারি কাটা যায় না, যা কেবল মন থেকে অনুভব করতে হয়।